আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটি সাইকো থ্রিলার উপন্যাস পড়ে শোনাব। বইটির নাম দ্য সাইলেন্ট পেশেন্ট। বইটির লেখক অ্যালেক্স মাইকেলিডিস, অনুবাদ করেছেন সালমান হক। অনুবাদকের উৎসর্গ। কালকের দিনটা হয়তো আজকের চেয়ে ভালো কাটবে, এই আশায় বুক বাঁধা সবাইকে। পূর্বকথা। অ্যালিসিয়া বেরেনসনের ডায়েরি, জুলাই 14। জানি না এসব কেন লিখছি, বলা যায় না, জানতেও পারি, কিন্তু নিজের কাছে স্বীকার করতে চাইছি না। এই লেখাকে কি নাম দেব সেটাও জানি না। ডায়েরি বলাটা একটু নাটকে শোনাবে বোধহয়। এমন তো না যে বলার কিছু আছে আমার। অ্যানা ফ্রাঙ্কের মতো মানুষদেরই কেবল ডায়েরি লেখা মানায়। জার্নাল বললে বড় বেশি আতেল মার্কা শোনায়। তখন আমার মনে হবে প্রতিদিন লিখতে হবে এখানে, ফলে নিয়মিত লেখার প্রতি অনীহা জন্মাবে। নাম না দিলেও কিছু আসে যায় না, মাঝে মাঝে শুধু এখানে কিছু লিখব, ব্যাস। একবার কোনো কিছুর নাম দিলে দেখা যায় সেই নামটাকে বেশি গুরুত্ব দিচ্ছি আমরা। ঘুরে ফিরে সেই শব্দগুলোই মাথায় ঘোরে, কিন্তু শব্দ তো গোটা চিত্রের খুবই ছোট্ট একটা অংশ। সমুদ্রের উপরের পৃষ্ঠে বেরিয়ে থাকা হিমশৈলের চূড়ার মতন। তাছাড়া কথা বা শব্দে কখনোই সুবিধা করতে পারিনি আমি, বরং ছবির মাধ্যমে নিজেকে প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই বলা যায় গ্যাব্রিয়েল জোড়াজুড়ি না করলে এখানে লেখা শুরুই করতাম না বোধহয়। কিছুদিন যাবৎ বিষণ্ণতা জেঁকে বসেছে আমার মধ্যে। কয়েকটা ব্যাপার নিয়ে চিন্তিত। ভেবেছিলাম ঠিকঠাক লুকোতে পেরেছি ব্যাপারটা, কিন্তু ওর চোখে ঠিকই পড়েছে। জানতাম যে পড়বে, সব কিছুর প্রতি খেয়াল থাকে ওর। জিজ্ঞাসা করেছিল আমার আঁকাআঁকি কেমন চলে। সত্যটাই বলছিলাম, চলছে না। তখন এক গ্লাস ওয়াইন এনে দেয় আমাকে। টেবিলে বসে ওর রান্না দেখতে থাকি। গ্যাব্রিয়েলের রান্নার মধ্যে আলাদা একটা ধরন আছে, দেখতেই ভালো লাগে। চমৎকার রাঁধুনি সে, ছিমছাম গোছানো। আমার পুরো উল্টো। সে বলল, কিছু বলার থাকলে না কিছু বলবো। মাঝে মাঝে নিজের মনেই যে আটকে যাই জানো। মনে হয় কাদাভর্তি জ্বালার মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি। তাহলে লেখার চেষ্টাও তো করতে পারো, মনের এলোমেলো ভাবনাগুলোকে গোছাতে পারবে তখন। খারাপ বলনি, চেষ্টা করে দেখব। আমাকে খুশি করার জন্য না বলে আসলেও লেখা শুরু করো ডার্লিং। করব। এরপর থেকে প্রায়ই আমাকে ব্যাপারটা নিয়ে ভাবাতে শুরু করে সে, কিন্তু আমি পাত্তা দেই না। কিছুদিন পর এই ছোট্ট নোটবুকটা নিয়ে আসে আমার জন্য। কালো চামড়ায় মোড়ানো, ভেতরে খালি পৃষ্ঠা, গতানুগতিক কাগজের চাইতে কিছুটা পুরু। প্রথম খালি পৃষ্ঠাটায় হাত বুলাই একবার, মসৃণতাটুকু অনুভব করি চোখ বুজে। এরপর পেন্সিল চেছে নিয়ে লেগে পড়ি। ঠিকই বলেছে ও, আসলেই লিখতে শুরু করার পর ভালো লাগছে। মনের গুমট পরিবেশটা হালকা লাগছে, অনেকটা থেরাপির মতো। গ্যাব্রিয়েল মুখ ফুটে বলেনি, কিন্তু ও যে আমাকে নিয়ে চিন্তিত সেটা ঠিকই বুঝতে পেরেছি। সত্যি কথা বলতে আমি এখানে লেখা শুরু করেছি আসলে ওকে আশ্বস্ত করার জন্যই। আমাকে নিয়ে দুশ্চিন্তায় এসেছে সেটা ভাবতেই ভালো লাগে না আমার একদম। আমার কারণে কষ্ট পাচ্ছে গ্যাব্রিয়েল, এমনটা হতে দিতে পারি না। ওকে যে ভীষণ ভালোবাসি, নিজের পুরোটা উজাড় করে ভালোবাসি। এই ভালোবাসার কারণেই মাঝে মাঝে মনে হয়, না, ওই ব্যাপারে কিছু লিখব না। আমার ছবি আঁকার পেছনের গল্প, অনুপ্রেরণার গল্প, এসবই লিখব এখানে। ইতিবাচক হাসি খুশি স্বাভাবিক চিন্তাগুলোকে শব্দে রূপান্তরের চেষ্টা করব। উল্টাপাল্টার ভাবনার কোনো জায়গা নেই। প্রথম পর্ব। দর্শন এবং শ্রবণ শক্তি সম্পন্ন প্রতিটা মানুষই ভাবতে পারে যে কারো পক্ষেই কোনো কিছু গোপন করা রাখা সম্ভব নয়। যদি তার মুখ বন্ধ থাকে তাহলে তার আঙুলগুলো কথা বলতে শুরু করে, আর তার অস্তিত্বের প্রতিটা রন্ধ্রে হতে ঠিকরে পড়ে বিশ্বাসঘাতকতা। সিগমুন্ড ফ্রয়েড, ইন্ট্রোডাক্টরি লিটারেচার্স অন সাইকো অ্যানালাইসিস। 1.1। 33 বছর বয়সী স্বামীকে হত্যা করে অ্যালিসিয়া ডেভিনসন। কয়েকদিন আগেই 7ম বিবাহবার্ষিকী উদযাপন করেছিল তারা। দুজনেই শিল্পী। অ্যালিসিয়া চিত্রশিল্পী, আর গ্যাব্রিয়েল একজন বিখ্যাত ফ্যাশন ফটোগ্রাফার। ছবি তোলার একটা স্বকীয় ভঙ্গিমা আছে গ্যাব্রিয়েলের। অদ্ভুত সব কোণ থেকে একহারা গড়নের অর্ধনগ্ন সব নারীদের ছবি।
মৃত্যুর পর ছবিগুলোর দাম আকাশ ছুঁয়েছে। আমার কাছে অবশ্য তার কাজগুলো একদমই খেলো মনে হয়। বিষয়বস্তুর কোনো গভীরতাই নেই। অ্যালিসিয়ার ভালো কাজগুলোর সামনে ধোপেই টিকবে না। নিজেকে অবশ্য শিল্প সমাজদার দাবি করবে না। কালের পরিক্রমায় অ্যালিসিয়ার কাজগুলো টিকে থাকবে কিনা তা সময়ই বলবে। তবে তার এই মহান কীর্তি অন্য সব কিছুকে ম্লান করে দিবে এটা নিশ্চিত। আপনারা অবশ্য বলতে পারেন আমি পক্ষপাতিত্ব করছি। ধরে নিন আপাতত নিজের মতামতটুকু দিচ্ছি, এই যা। আর আমার মতো অ্যালিসিয়া জিনিয়াস। কৌশলগত দক্ষতার কথা বাদ দিলেও তার ছবিগুলো আপনা থেকেই প্রবলভাবে যে কারো মনোযোগ আকর্ষণ করবে, কিংবা বলা যায় বাধ্য করবে মনোযোগ দিতে। গ্যাব্রিয়েল বেরেনসন খুন হয় 6 বছর আগে, 44 বছর বয়সে, অগাস্টের 25 তারিখ। সেই বছর বেশ গরম পড়েছিল। সেই সময় তাকে হত্যা করা হয়। তাপমাত্রা পারদ রেকর্ড ছুঁয়ে গিয়েছিল। যেদিন সে মারা যায় সেদিন তাপমাত্রা ছিল বছরের মধ্যে সবচেয়ে বেশি। জীবনের শেষ দিনটায় ভোরে ঘুম ভাঙে গ্যাব্রিয়েলের। হ্যামস্টেড স্ট্রিটের একদম কিনারা ঘেঁষে গ্যাব্রিয়েল এবং অ্যালিসিয়ার বাড়ি। সোয়া 5টায় নর্থ ওয়েস্ট লন্ডনের বাড়িটা থেকে তুলে তাকে শারডিচে পৌঁছে দেয় একটা গাড়ি। দিনের বাকিটা সময় ছাদে ভোগ ম্যাগাজিনের জন্য মডেলদের ছবি তুলে কাটায় সে। অ্যালিসিয়া সেদিন কী করছিল সে সম্পর্কে অবশ্য বেশি কিছু জানা যায়নি। আসন্ন প্রদর্শনীর জন্য কাজে বেশ পিছিয়ে গেছিল সে। সেগুলো নিয়েই ব্যস্ত থাকার কথা। হয়তো বাগানের ধারে সামার হাউসটার ছবি এঁকেছিল সারাদিন। কিছুদিন আগেই ওটাকে নিজের স্টুডিও বানিয়ে নিয়ে আসে। গ্যাব্রিয়েলের ছবি তুলতে তুলতে দেরি হয়ে যায়। বাসায় ফেরে 11টার দিকে। আধ ঘন্টা পর তাদের প্রতিবেশী বার্বি হেলম্যান গুলির আওয়াজ শুনতে পায়। সাথে সাথে পুলিশে ফোন দেয় সে। 11:35 হেভারস্টিক্স হিল স্টেশন থেকে রওনা হয়ে যায় একটা গাড়ি। ঘটনাস্থলে পৌঁছাতে লাগে 3 মিনিট। সামনের দরজা খোলাই ছিল। ভেতরে কালিগোলা অন্ধকার, একটা বাতিও কাজ করছিল না। সন্তর্পণে হলওয়ে পার হয়ে লিভিং রুমে পৌঁছে যায় পুলিশ অফিসারদের দলটা। টর্চের আলোয় সব দেখতে হচ্ছিল। সেই আলোতেই ফায়ারপ্লেসের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অ্যালিসিয়াকে। পুলিশের উপস্থিতিতে কোনো বিকারই ছিল না তার। যেন বরফ কুঁদে বানানো শীতল একটা মূর্তি, চেহারায় স্পষ্ট আতঙ্কের ছাপ। মেঝেতে একটা বন্দুক খুঁজে পায় পুলিশ, আর তার পাশে চেয়ারে হাত পা বাঁধা গ্যাব্রিয়েল। প্রথমে অফিসারের দলটা ভেবেছিল সে বেঁচে আছে। মাথাটা অবশ্য একপাশে মৃদু হেলেছিল। সাধারণত জ্ঞান হারালে এরকম হয়, কিন্তু গ্যাব্রিয়েলের চেহারায় টর্চের আলো পড়তেই পরিষ্কার হয়ে যায় সব কিছু। গুলির উপর্যুপরি আঘাতে পুরো বিকৃত হয়ে যায় তার সুন্দর চেহারা। পেছনের দেয়ালে ছিটকে লেগেছে খুলির টুকরো, ঘিলু আর রক্ত। রক্তের ব্যাপারে বিশেষ করে বলতেই হয়। চারিদিকে ছোপ ছোপ রক্ত। পেছনের দেয়াল, মেঝে, চেয়ার, কোথাও বাদ নেই। অফিসাররা প্রথমে ভাবে সবটুকুই বুঝি গ্যাব্রিয়েলের রক্ত, কিন্তু পরিমাণটা বড্ড বেশি হওয়াতে সন্দেহ জাগে। আর তখনই টর্চের আলোয় মেঝেতে ঝিকিয়ে ওঠে একটা ছুরি অ্যালিসিয়ার পায়ের কাছে। এবারে তার টর্চ দিয়ে তার দিকে ঘুরে গেলে দেখা যায় সাদা ড্রেসটা রক্তে ভিজে গেছে। দ্রুত একজন অফিসার অ্যালিসিয়ার কবজিতে আলো ফেলতেই অতিরিক্ত রক্তের রহস্যটাও বোঝা যায়। অঝরে রক্ত ঝরছে সেখানকার ক্ষত থেকে। ইচ্ছাকৃতভাবে পোজ দেয়া হয়েছে, এটাও পরিষ্কার। অ্যালিসিয়া প্রাণপণে বাধা দেয় যাতে তাকে কেউ বাঁচাতে না পারে। শেষমেশ 3 জন অফিসার একসাথে ধরে নিরস্ত করে। দ্রুত নিকটস্থ রয়্যাল ফি হসপিটালে নিয়ে যাওয়া হয় তাকে। পথেই জ্ঞান হারায় অ্যালিসিয়া। প্রচুর রক্তক্ষরণ হলেও বেঁচে যায় সে যাত্রায়। পরদিন হাসপাতালের একটা প্রাইভেট রুমে আইনজীবীর উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। গোটা সময় একদম নিশ্চুপ থাকে অ্যালিসিয়া। ফ্যাকাশে ঠোঁটজোড়া মাঝে মাঝে কেঁপে উঠলেও কোনো কথা বেরোয়নি। কোনো প্রশ্নের উত্তর দেয়নি, যেন কথা বলতেই সে ভুলে গেছে। তার বিরুদ্ধে গ্যাব্রিয়েলকে হত্যার অভিযোগ আনার সময়ও কিছু বলেনি। যখন বলা হয় যে তাকে গ্রেফতার করা হচ্ছে, তখনও মুখে রাশ সরেনি। কিছু স্বীকারও করে না, আবার অস্বীকারও করে না। অ্যালিসিয়ার কোনোদিন কথা বলেনি। তার এই নীরবতা তার স্বাভাবিকভাবেই জন্ম দেয় নানান রকম গুজবের। ঘটনার পেছনে নিগূঢ় হটকারী কোনো রহস্য খুঁজতে থাকে অনেকেই। পরবর্তী কয়েক মাস পত্রিকার শিরোনামে বারবার দেখা যায়
অ্যালিসিয়া বেরেনসনের নাম। সে মুখে কুলুপ আটলেও একটা বার্তা অবশ্য ঠিকই দেয়, নিজের পেন্টিংয়ের মাধ্যমে। ছবিটা অ্যালিসিয়া আঁকে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর। শুনানির আগ পর্যন্ত হাউস অ্যারেস্টে তাকে থাকতে দেওয়া হয়। আদালত থেকে তাকে দেখভালের জন্য যে নার্সটাকে নিয়োগ দেওয়া হয়েছিল, সেই ভদ্রমহিলার মতে বাসায় পুরোটা সময় নাওয়া খোয়া ভুলে ছবি আঁকতেন অ্যালিসিয়া। সাধারণত একটা ছবি আঁকার আগে কয়েক সপ্তাহ বা মাস ধরে প্রস্তুতি নিত অ্যালিসিয়া। খসড়া স্কেচ, রং নিয়ে এক্সপেরিমেন্ট, এসব চলত লম্বা একটা সময়। পুরোপুরি সন্তুষ্ট হলে তবেই তুলির ছোঁয়া দিত। কিন্তু এবারে আর কোনো প্রস্তুতির ধার ধারেনি সে। অনেকটা স্বভাব বিরুদ্ধভাবেই স্বামী মারা যাওয়ার মধ্যে কয়েকদিনের মধ্যেই এঁকে ফেলে ছবিটা। এই তথ্যটা যেন আগুনে ঘি ঢেলে দেয়। স্বামী মারা যাবার পর অনুতপ্ত হওয়া তো দূরের কথা, বরং স্টুডিওতে ঢুকে রং নিয়ে রীতিমতো খেলাধুলা জুড়ে দিয়েছে, এমনটাই অনেকে বলছে। কোনো বিচারবোধ নেই, একদম ঠান্ডা মাথার খুনিদের মতো। হয়তো কথাগুলো আংশিক শক্তি। অ্যালিসিয়া বেরেনসন খুনি হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে সে একজন শিল্পী। তাই নিজের অনুভূতিগুলো ভেতরে জোর করে দমিয়ে না রেখে এভাবে ক্যানভাসে তুলির আঁচড়ে প্রকাশ করার ব্যাপারটা আমার কাছে তাই অস্বাভাবিক ঠেকেনি। জীবনে হয়তো প্রথমবারের মতো ছবি আঁকার মধ্যে কিছুটা প্রশান্তি খুঁজে পেয়েছে তার চিত্ত। কিন্তু এরকম বেদনার্ত সময়ে প্রশান্তি অনুভব করা কি আদৌ সম্ভব? ছবিটা একটা আত্মপ্রকৃতি। ক্যানভাসের বাম দিকে একদম নিচে হালকা নীল গ্রিক অক্ষরে ছবিটার নামও লিখে দেয় সে। একটা শব্দ, অ্যালসেস্টিস। 1.2 অ্যালসেস্টিস গ্রিক পুরাণের এক চরিত্র। তার ভালোবাসার গল্পটা যে কোনো করুণ কিংবদন্তিকেও হার মানাবে। স্বামী অ্যাডমেতাসের জন্য স্বেচ্ছায় নিজের জীবন অবসানের শর্ত মেনে নেয় সে। রাজি হয় ইহজগতের মায়া তুচ্ছ প্রতিপন্ন করে নিজের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে। সে বাদে অন্য কেউ কিন্তু এগিয়ে আসেনি অ্যাডমেতাসকে রক্ষা করতে। স্বেচ্ছা বলিদানের এই কাহিনীর সাথে অ্যালিসিয়ার সার্বিক পরিস্থিতির মিল ঠিক কোথায় তা প্রথমে বুঝতে পারিনি। একটা লম্বা সময় নিয়ে ভেবেছি ব্যাপারটা নিয়ে। অবশেষে সত্যতা আসে একদিন সামনে। না, এভাবে তাড়াহুড়ো করে বললে গোটা চিত্রটা বুঝতে অসুবিধা হবে। এর চেয়ে বরং একেবারে গোড়া থেকে বলি। ঘটনাগুলো আপনা থেকেই প্রকাশ পাবে, সেক্ষেত্রে অযথা রং চড়িয়ে বা ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলার সুযোগ আমার নেই। ধীরে সুস্থে সতর্কভাবে ধাপে ধাপে এগোনোটাই শ্রেয়। কিন্তু শুরুটা করব কোথা থেকে? নিজের পরিচয় দেওয়া উচিত, কিন্তু এই মুহূর্তে না দিলে অসুবিধা নেই। আমি তো আর এই গল্পের মূল চরিত্র নেই। কাহিনীটা মূলত অ্যালিসিয়া বেরেনসনের, সুতরাং তার এবং তার আঁকা অ্যালসেস্টিস দিয়েই শুরু করছি। ছবিটা একটি আত্মপ্রকৃতি। ক্যানভাসে দেখা যাবে অ্যালিসিয়া তার স্টুডিওতে নগ্ন দেহে ইজেলের সামনে তুলি হাতে দাঁড়িয়ে আছে। দেহাবয়বের প্রত্যেকটি বৈশিষ্ট্য পুঙ্খানুপুঙ্খভাবে ফুটিয়ে তোলা হয়েছে। লালচে চুলগুলো কঙ্কালসার কাঁধ বেয়ে পড়েছে নিচের দিকে, ফ্যাকাশে ত্বক ভেদ করে উকি দিচ্ছে নীলচে শিরা উপশিরা। দুই হাতের কবজিতে না শুকানো তাজা ক্ষত, আঙুলের ফাঁকে নিপুলভাবে তুলিটা ধরা। লাল রং চুইয়ে পড়ছে ওটা থেকে, নাকি রক্ত? আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে ছবি আঁকায় মত্ত অ্যালিসিয়া, কিন্তু তার সামনে ক্যানভাসটা একেবারে খালি। ঠিক তেমনি তার চেহারাও অভিব্যক্তিহীন। কাঁধের ওপর দিয়ে মাথা ঘুরিয়ে দর্শকদের দিকে তাকিয়ে আছে, ঠোঁটটা ঈষৎ ফাঁকা। মামলার শুনানি চলাকালীন সময় এই ছবিটার প্রদর্শনীর ব্যবস্থা করে জিন ফিলিক্স মার্টিন। সোহাতে অবস্থিত তার ছোট্ট গ্যালারিটাই অ্যালিসিয়ার যাবতীয় চিত্রকর্ম প্রদর্শন করে এসেছে সবসময়। স্বাভাবিকভাবেই তার এই সিদ্ধান্ত বিতর্কের ঝড় তোলে। কিন্তু বাস্তবে দেখা যায় স্বামীকে হত্যার দায়ে অভিযুক্ত চিত্রশিল্পীর আঁকা ছবিটা দেখার জন্য আর্ট গ্যালারির বাইরে ইতিহাসে প্রথমবারের মতো বিশাল লাইন। অন্যান্য শিল্পপ্রেমীদের সাথে সেদিন আমিও লাইনে ছিলাম। লম্বা একটা সময় অপেক্ষা করেছি পাশের সেক্স শপটার সামনে দাঁড়িয়ে। ধীরে ধীরে এগোতে থাকে লাইন। ভেতরে ঢোকার পর আমাদের সবাইকে নিয়ে যাওয়া হয় সেই আরাধ্য ছবিটার সামনে। যেন মেলার মূল আকর্ষণ ভূতের বাড়ি দেখতে নিয়ে যাওয়া হচ্ছে একদল মানুষকে। অবশেষে নিজেকে অ্যালসেস্টিস এর মুখোমুখি আবিষ্কার করি। দীর্ঘ একটা সময় অ্যালিসিয়ার চেহারার দিকে তাকিয়ে তার চোখের দৃষ্টিটা বোঝার চেষ্টা করি।
কিন্তু কোনো লাভ হয় না। ছবিটা আমার বোধগম্যতার বাইরে। সেই নির্বিকার অনুভূতিশূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে অ্যালিসিয়া। অপাপ বিদ্ধতা বলুন কিংবা অনুশোচনা, কোনোটারই ছোঁয়া নেই অভিব্যক্তিতে। অন্যদের অবশ্য তাকে বুঝতে বেশি বেগ পেতে হয় না। আমার কান পেছনে এক ফিসফিসি একটা মহিলা বললেন, দেখেই মনে হয় শয়তান, তাই না? তার সঙ্গীও তার সাথে একমত পোষণ করে এ বিষয়ে। ঠান্ডা মাথার খুনি। অ্যালিসিয়া দোষ প্রমাণিত হওয়ার আগে এরকম মন্তব্য করাটা উচিত নয় বলেই মনে হয় আমার কাছে। কিন্তু তাই বলে বাস্তবতা অস্বীকারের সুযোগ নেই। সকালে ধরিয়ে নিয়েছে সে দোষী। ট্যাবলয়েড পত্রিকাগুলো থেকে শুরু করে গল্পের ভিলেন হিসেবে উপস্থাপন করে আসছে তাকে। অবশ্য ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে সাধারণ কারোর পক্ষে এরকম ভাবাটাই স্বাভাবিক। গ্যাব্রিয়েলের মৃতদেহের পাশ থেকে উদ্ধার করা হয় তাকে, একা, বন্দুকের গায়ে প্রাপ্ত আঙুলের ছাপও তার। গ্যাব্রিয়েলকে যে সেই হত্যা করেছে এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ ছিল না। কিন্তু খুনটা কেন করেছে সে, এটা রহস্য থেকে যায়। এই ঘটনা নিয়ে গণমাধ্যমগুলোতে আলাপ আলোচনা হয়েছে বিস্তর। নানান ধরনের তথ্য ছাপা হয়েছে সংবাদপত্রে। উত্তাপ ছড়িয়েছে রেডিও চ্যানেলগুলোর সকালবেলার শোতে। অভিজ্ঞ আলোচকরা চেষ্টা করেছেন অ্যালিসিয়ার এহেন কর্মকাণ্ডের উদ্দেশ্য উদ্ঘাপনের। কেউ তার পক্ষে কথা বলেছে, আবার কেউ কেউ সরাসরি তার দোষারোপ করেছে। একটা তত্ত্ব অনুযায়ী গোটা ব্যাপারটাই দুর্ঘটনা। হয়তো কোনো সেক্স গেমে মত্ত ছিল দুজনে, গ্যাব্রিয়েলের হাত পা বাঁধা ছিল সেজন্যই। আবার অনেকে আঙুল তোলে সে পুরনো পাপির দিকেই। ঈর্ষা। হয়তো অন্য কোনো নারীর সাথে স্বামীর সম্পর্ক মেনে নিতে পারেনি অ্যালিসিয়া। কিন্তু শুনানিতে গ্যাব্রিয়েলের ভাই দাবি করে যে স্ত্রীর প্রতি ভালোবাসা কিংবা বিশ্বস্ততার কোনো কমতি ছিল না তার। তাহলে কি টাকা পয়সার কোনো ব্যাপার? স্বামীর মৃত্যুতে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ ছিল না অ্যালিসিয়ার, বরং দুজনের মধ্যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত তার সম্পত্তির পরিমাণই বেশি। কানাঘুষা চলতেই থাকে। রহস্যের জবাব তো পাওয়া যায়ই না, বরং অ্যালিসিয়াকে ঘিরে উদ্ভব ঘটে নিত্য নতুন প্রশ্নের, বিশেষ করে তার চুপ থাকা নিয়ে। কেন মুখে কুলু পেটেছে সে? কিছু লুকাচ্ছে? কাউকে বাঁচানোর চেষ্টা করছে? যদি তাই হয় তাহলে কাকে বাঁচাতে চাচ্ছে সে? কেন? মনে আছে সে সময় আমি ভাবতাম অ্যালিসিয়াকে নিয়ে এসব জল্পনা কল্পনা, উত্তপ্ত বাক্য বিনিময়ের কেন্দ্রে রয়েছে এক অপার শূন্যতা, মৌনতা। শুনানিতে বিচারক সাহেব অ্যালিসিয়ার মুখ না খোলাকে ভালো চোখে দেখেননি। বিচারক অ্যালভার সার্টন যুক্তি দেখান, নির্দোষ লোকেরা সাধারণত চড়া গলায় নিজেদের নির্দোষিতা দাবি করে। অ্যালিসিয়া মুখে তো কুলুপ এঁটেছিলই, হাবভাবেও কোনো অনুতাপের চিহ্ন দেখা যাচ্ছিল না। শুনানি চলাকালীন সময়ে একবারের জন্য চোখের জল ফেলেনি সে। গণমাধ্যম কর্মীদের জন্য মুখরোচক আরেকটা তথ্য, পুরোটা সময় চেহারা ছিল অভিব্যক্তিহীন, শীতল। আসামি পক্ষ তাই বাধ্য হয় সাজা কমানোর চেষ্টা করতে। তারা বলে ছোটবেলা থেকেই মানসিক সমস্যায় ভুগছে অ্যালিসিয়া। বিচারক প্রথমে খোড়া অজুহাত হিসেবে নাকচ করে দেন এই দাবি, কিন্তু পরবর্তীতে ইম্পেরিয়াল কলেজের ফরেন্সিক সাইকিয়াট্রিক বিষয়ের অধ্যাপক ল্যাজারুস ডায়োমেডের বক্তব্য শুনে সিদ্ধান্ত বদলান তিনি। মিস্টার ডায়োমেডাস অধ্যাপনার পাশাপাশি উত্তর লন্ডনের মানসিক হাসপাতাল গ্রোভ এর ক্লিনিক্যাল ডিরেক্টর হিসেবেও কর্মরত। সাধারণত সাজাপ্রাপ্ত আসামিদের সাথে রাখা হয় সুরক্ষিত এই ফরেন্সিক ইউনিটে। তিনি বলেন, অ্যালিসিয়ার কথা বলতে না চাওয়া তার মানসিক অস্থিতির দিকেই নির্দেশ করছে। তাই রায় ঘোষণার সময় সেটাও বিবেচনা করা উচিত। সহজভাবে ব্যাখ্যা করলে ডায়োমেডাসের কথার মানে দাঁড়ায় অ্যালিসিয়া মানসিকভাবে অসুস্থ। তবে সাইকিয়াট্রিস্টরা সাধারণত কারো মুখের উপরে কথা বলেন না। একটু গভীরে গিয়ে ভাবলে এই ব্যাখ্যাটাই সবচেয়ে বেশি উপযুক্ত বলে মনে হবে। যদি আসলেও অ্যালিসিয়ার কোনো সমস্যা না থেকে থাকে, তাহলে ভালোবাসার মানুষটাকে কেন চেয়ারে বেঁধে একদম কাছে থেকে মুখে গুলি করবে সে? কেনই বা ঘটনার পর তার চেহারায় ফুটে উঠবে না কোনো অনুতাপ? কারোর সাথে তো কোনো কথাও বলেনি। সমস্যা আলবৎ আছে। সোজা বাংলায় অ্যালিসিয়া বদ্ধ উন্মাদ। অন্যথা হবার কোনো সম্ভাবনা নেই। শেষ পর্যন্ত আসামি পক্ষের দাবি মেনে নেন বিচারক অ্যালভারস্টোন। জুরিদেরও তিনি সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ করেন। অ্যালিসিয়াকে অধ্যাপক ডায়োমেডাসের তত্ত্বাবধানে ভর্তি করা হয় গ্রোভে। সেই ডায়োমেডাস, যিনি হস্তক্ষেপ না করলে বিচারক আসামির পক্ষের দাবি গ্রাহ্যই করতেন না। অ্যালিসিয়া যদি আসলে কোনো মানসিক সমস্যা না থেকে থাকে, তাহলে বলতে হবে
যে অভিনয়ের দরুন এই যাত্রা পার করে এসে গেছে। লম্বা কারাদণ্ড ভোগ করতে হবে না তাকে। পুরোপুরি সুস্থ হলে কয়েক বছরের মধ্যেই ছাড়া পাবে। তাহলে তো এতদিন একটু একটু করে সুস্থ হবার অভিনয় শুরু করার কথা, তাই না তার? একটা একটা কথা বলবে, কৃতকর্ম নিয়ে অনুশোচনায় ভোগা শুরু করবে। কিন্তু না, মাসের পর মাস, বছরের পর বছর কেটে যায়, অ্যালিসিয়া কথা বলে না। মৌনতাই তার একমাত্র পাথেয়। আর তাই তাকে ঘিরে ঘিরে গণমাধ্যমের উন্মাদনা মিলিয়ে আসে, ভাটা পড়ে উৎসাহে। আপাত চাঞ্চল্যকর হত্যার মামলার আসামিদের তালিকায় নাম উঠে যায় তার। কালের পরিক্রমায় যাদের পরিচয় ভুলে যাই আমরা সবাই। তবে সবার ক্ষেত্রে এই কথা প্রযোজ্য নয়। অ্যালিসিয়া বেরেনসনের রহস্য নিয়ে আমার মতো হাতে গোনা কয়েকজন এখনও আগ্রহী। জানতে চাই তার মুখে এরকম কুরূপ এঁটে থাকার আসল কারণটা কী। একজন সাইকোথেরাপিস্ট হিসেবে স্বাভাবিকভাবেই আমার মনে হয়েছিল যে গ্যাব্রিয়েলের মৃত্যুতে মানসিক আঘাত পেয়েছে সে। তার চুপ করে থাকা সেই মানসিক আঘাতেরই বহিঃপ্রকাশ। কৃতকর্ম কিছুতেই মেনে নিতে পারেনি অ্যালিসিয়া, তাই থমকে গেছে চিরতরে। কিন্তু তাকে সাহায্য করতে চাই আমি, যাতে সে সুস্থ হয়ে নিজের মুখে সব খুলে বলুক। তাকে সারিয়ে তুলতে চাই। এটা বলা হয়তো অত্যুক্তি হবে না যে অ্যালিসিয়া রেবেনসনকে সাহায্য করার যোগ্যতা আমার আছে। একজন ফরেনসিক সাইকোথেরাপিস্ট হিসেবে সমাজের সবচেয়ে ভঙ্গুর মানসিকতার রোগীদের নিয়ে কাজ করেছি। তাছাড়া অ্যালিসিয়ার গল্পটা ব্যক্তিগত পর্যায়ে অনুপ্রাণিত করেছে আমাকে। শুরু থেকে কেমন যেন একটা সংযোগ অনুভব করছিলাম ওর প্রতি। দুর্ভাগ্যবশত তখনও ব্রডমোরে কর্মরত ছিলাম আমি, তাই এই বিধায় ওকে সাহায্য করাটা সম্ভব ছিল না। কিন্তু ভাগ্যদেবীর পরিকল্পনা ছিল ভিন্ন। অ্যালিসিয়া বেরেনসন ভর্তি হবার 6 বছর পরে অবশেষে দ্য গ্রোভে ফরেনসিক সাইকোথেরাপিস্টের পদটা খালি হয়। বিজ্ঞপ্তিটা দেখামাত্র বুঝে গিয়েছিলাম মনে মনে এতদিন এরকম কিছুই চেয়ে এসেছি, তাই চোখ বুজে আবেদন করে ফেলি। 1.3 আমার নাম থিও ফেবার, বয়স 42। সাইকোথেরাপিস্ট হয়েছি কারণ আমার নিজের মানসিক অবস্থাও একসময় রোগীদের মতো ছিল। তবে ইন্টারভিউতে যখন আমাকে প্রশ্নটা করা হলো, তখন সত্যটা চেপে গেছি। সাইকোথেরাপিস্টের প্রতি আপনার আগ্রহী হবার কারণ জিজ্ঞাসা করা হলে কি বলবেন, জানতে চাইলেন ইন্দিরা শর্মা। চোখে বিশাল চশমাটার কারণে তার দিকে তাকালে প্যাঁচার মতো মনে হয়। তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। ইন্দিরা গ্রোভের কনসালটেন্ট সাইকোথেরাপিস্ট। বয়স 60-এর কাছাকাছি হলেও চেহারায় কমনীয় ভাবটা কমেনি। গোলাকার মুখের সাথে কাঁচা পাকা চুলগুলো বেশ মানিয়ে গেছে। আশ্বস্ত করার ভঙ্গিতে মিষ্টি করে হাসলেন একবার, যেন বোঝাতে চাইছেন এই প্রশ্নটা নিতান্তই জড়তা কাটানোর প্রেক্ষিতে করা। আগামী প্রশ্নগুলো হয়তো আরেকটু কৌশলী হবে। ইতস্তত করতে লাগলাম। প্যানেলের বাকি সবাই যে আমার দিকে তাকিয়ে আছে তা স্পষ্ট টের পাচ্ছি। বললাম যে হাই স্কুলে পড়ার সময় একটা কেয়ারে হোমে পার্ট টাইম চাকরি করেছি আমি। সেখান থেকে সাইকোলজির প্রতি আগ্রহ জমে। আর সে আগ্রহেরই দরুনই একসময় সাইকোথেরাপিস্টের উপর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করি। জানতাম যে এরকম কিছুই শুনতে চাইছেন ইন্টারভিউ প্যানেলের সদস্যরা। কথা বলার সময় সবার চোখের দিকেই তাকিয়েছি, যাতে আত্মবিশ্বাসের ঘাটতি আছে বলে এরকমটা কেউ না ভেবে বসে। বোধহয় মানুষকে সাহায্য করতে চাওয়াটাই মূল কারণ। কাঁধ ঝাঁকিয়ে বললাম, আসলেই। যত সব ফালতু কথা। মানে মানুষকে সাহায্য করার ইচ্ছে আছে আমার, তবে সেটা মুখ্য কারণ নয় এই পেশায় আসার। প্রশিক্ষণ শুরু হওয়ার পর এই কারণটা মাথায় আসে। মূল উদ্দেশ্যটা শুনলে হয়তো অনেকেই আমাকে স্বার্থপর ভাববে। আসলে নিজের সাহায্য করার জন্য এই পথ বেছে নিয়েছি আমি। যারা অন্যদের মানসিক সুস্থতা রক্ষায় কাজ করে তাদের অনেকের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য বলে আমার বিশ্বাস। সাইকোথেরাপিস্টের প্রতি আমি আকৃষ্ট হই কারণ আমরা প্রত্যেকে মানসিকভাবে বিপর্যস্ত কিংবা একসময় বিপর্যস্ত ছিলাম। তবে সেটা স্বীকার করে নেবার মানসিকতা সবার আছে কি না তা ভাববার বিষয়। মানুষ হিসেবে ছোটবেলার পর জন্ম নেওয়ার পর থেকে বিশাল একটা লম্বা সময় আমরা বেশ কিছুই মনে রাখতে পারি না। মস্তিষ্কের স্মৃতি ধারণ ক্ষমতা পুরোপুরি বিকশিত হতে কিছুটা সময় লাগে। আবার অনেকে ভাবে যে ভালোবাসার দেবী অ্যাফ্রোদিতি যেরকম সমুদ্রের ফেনা থেকে একদম নিখুঁত হয়ে জন্মেছিলেন, আমরা হয়তো পূর্ণ বিকশিত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে সেই স্মৃতিদশা থেকে পরবর্তী দশায় পদার্পণ করি।
কিন্তু মস্তিষ্কের বিকাশ নিয়ে চলমান গবেষণার কারণে আমরা এখন জানি যে ধারণাটা ভুল। জন্মের সময় আমাদের মস্তিষ্কের অবস্থার সাথে কাদামাটির তুলনা করা যায়, আর সেটা যে কোনো অবস্থাতেই দৈব চরিত্রের মতো নিখুঁত নয়। যেমনটা সাইকোঅ্যানালিস্ট ডোনাল্ড উইনকট বলেন, শিশু বলে আদতে কিছুরই অস্তিত্ব নেই। আমাদের ব্যক্তিত্বের বিকাশের উপর পারিপার্শ্বিকতা এবং সাহচর্যের প্রভাব প্রবল, আর সেই প্রভাব নিখুঁত চরিত্রের জন্ম দেয় না। কাদামাটিকে নির্দিষ্ট একটা রূপ দেওয়ার পেছনে কুমোরের যেরকম ভূমিকা থাকে, তেমনি আমাদের চরিত্রের রূপায়ণের কারিগর হিসেবে বাবা মা অনেক বড় ভূমিকা পালন করে। সঙ্গত কারণে এই চিন্তাটা কিছুটা ভীতিকর। কে জানে সেই স্মৃতিহীন দশায় আমাদের কীরকম পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। হয়তো সহ্য করতে হয়েছে নানা রকম যন্ত্রণা এবং ভোগান্তি। ঠিকমতো কিছু বুঝে ওঠার আগেই আমাদের চারিত্রিক গঠন প্রক্রিয়া শুরু হয়ে যায়। বড় হবার সময় আমাদের সার্বক্ষণিক সঙ্গী ছিল ভয়, অনিশ্চয়তা আর দুশ্চিন্তা। মাঝে মাঝে মনে হতো যে আমার অস্তিত্ব না থাকলেও দুশ্চিন্তাটুকুর অস্তিত্ব ঠিকই থাকবে। আর এরকমটা অনুভূত করানোর কারণে পেছনে হচ্ছে বাবা, সে ব্যাপারে কোনো সন্দেহই নেই এখন। বাবা কখন কোন পরিস্থিতিতে রেগে যাবেন বা কী করবেন সেটা আগে থেকে বোঝার কোনো উপায় ছিল না। একদম সাধারণ কোনো মন্তব্য কিংবা সামান্য ভিন্নিমত পোষণও হুটহাট রাগিয়ে তুলত তাকে। এরপর যে তুলকালাম কাণ্ড ঘটাতো সেটা থেকে রেহাইয়ের কোনো উপায় ছিল না। তার চিৎকার চেঁচামেচির তোড়ে পুরো বাসা কাঁপত। কখনো কখনো ভয়ে ছুট দিলে পেছন পেছন তাড়া করে আসতেন। অগত্যা বিছানার নিচে কিংবা দেয়ালের পাশে লুকানোর চেষ্টা করতাম। মনে মনে প্রার্থনা চলতো যাতে কোনো এক অদৃশ্য শক্তি বলে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তবে শেষ রক্ষা হতো না, তার হাতজোড়া ঠিকই টেনে বের করে আনতো আমাকে। এরপর বাতাসে শীষ কেটে এসে আমার শরীরে নানা রকম নকশা আঁকত তার কোমরের বেল্ট। প্রতিটা আঘাতে জ্বলে উঠল শরীর। একসময় যেভাবে হুট করে শুরু হয়েছিল ঠিক সেভাবেই হঠাৎ করে থেমে যেত অত্যাচার। বাচ্চারা যেভাবে রেগে মেগে খেলার পুতুল ছুঁড়ে মারে, ঠিক সেইভাবে মেঝেতে ছুঁড়ে ফেলা হতো আমাকে। নিশ্চল হয়ে পড়ে থাকতাম সেখানে। বাবার ওরকম রেগে ওঠার কারণ কখনো বুঝিনি। শাস্তিটুকু আসলেও প্রাপ্য ছিল কিনা এই প্রশ্ন নিজেকে হাজার বার করেছি। মার কাছে যখন জানতে চাইতাম যে বাবা মার উপর সবসময় রেগে থাকে কেন, তখন জবাবে হতাশ ভঙ্গিতে কাঁধ ঝাঁকাত সে। আমি কিভাবে বলবো, তোর বাবা একটা আস্ত উন্মাদ। মা কিন্তু মজার ছলে কথাটা বলতো না। এখন যদি কোনো সাইকিয়াট্রিস্ট বাবাকে দেখতো তাহলে নিশ্চিতভাবে বলতো তিনি পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছেন পুরোটা জীবন। আর তারই মানসিক সমস্যার প্রভাব পড়েছে আমার মস্তিষ্কের বিকাশের উপরে। শারীরিক নির্যাতন, জিনিসপত্র ভাঙচুর, কান্নাকাটি, এই হচ্ছে আমার শৈশব। তবে কিছু আনন্দের মুহূর্তও ছিল, বিশেষ করে বাবা যখন বাসায় থাকতেন না। একবার ব্যবসার কাজে 1 মাসের জন্য আমেরিকা গিয়েছিলেন তিনি। সেই 30টা দিন আমি আর মা বাসায় নির্ভয়ে সময় কাটিয়েছি। সেবার ডিসেম্বরে প্রচুর তুষারপাত হয়েছিল। আমাদের বাগানের দিকে তাকালে মনে হতো কেউ বুঝি একটা সাদা চাদর বিছিয়ে দিয়েছে সেখানে। মার সাথে স্নোম্যান বানিয়েছিলাম। পুরোটা বানানোর পর দেখা যায় যে স্নোম্যানের অবয়বটা বাবার সাথে মিলে গেছে, এমনকি তার মতো একটা ভুঁড়িও আছে। অবচেতন মনেই কাজটা করেছিলাম আমরা। পরে অবশ্যই ইচ্ছে করি বাবার হাত মোজা, হ্যাট এবং ছাতাটাও জুড়ে দেওয়া হয়। সবশেষে অনেকগুলো স্নোবল বানিয়ে সর্বশক্তিতে ছুড়ে দিতাম স্নোব্যান্ডটার দিকে এবং দুষ্ট বাচ্চাদের মতো হাসতাম একজন আরেকজনকে ধরে। সেই রাতে ভারী তুষারপাত হয়েছিল। মা তার ঘরে গেলে আমি কিছুক্ষণ ঘুমের ভান করে শুয়ে থাকি। এরপর সন্তর্পণে বেরিয়ে আসি বাগানে। 2 হাত বাড়িয়ে তুষারকণা নিয়ে খেলি আনমনে কিছুক্ষণ। আমার আঙুলের ডগায় ওগুলোকে উধাও হয়ে যেতে দেখি। তখনকার অনুভূতিটা আসলে ঠিক বলে বোঝাতে পারবো না। একই সাথে আনন্দ এবং হতাশা অনুভূত হওয়া কি সম্ভব? হাতের উপর যখন অদৃশ্য হয়ে যাচ্ছিল তুষারকণাগুলো, মনে হচ্ছিল জীবনের আনন্দ হাত ফসকে বেরিয়ে যাচ্ছে। ঘটনাটা বারবার মনে করিয়ে দিচ্ছিল আমার বাড়ির বাইরে, 4 দেয়ালের বাইরেও সৌন্দর্যে ভরপুর একটা জগৎ বিদ্যমান। সেই মুহূর্তে অবশ্য জগৎটা আমার ধরাছোঁয়ার বাইরেই ছিল। এরপর স্মৃতিটা পরবর্তীতে আমার জীবনে বারবার ফিরে ফিরে এসেছে। ভয়ের নাগপাশে মোড়ানো এই ক্ষণিকের স্বাধীনতা আনন্দের মাত্রা বাড়িয়ে দিয়েছিল, যেন আধারে মোড়ানো টিমটিমে এক আলোকবর্তিতা। এটা বেশ বুঝতে পারি, বাঁচতে হলে, সুস্থ একটা জীবন পেতে হলে বাসা থেকে পালাতে হবে আমাকে, যত দূরে সম্ভব। কেবলমাত্র তখনই হয়তো কিছুটা নিরাপদ বোধ করতে পারবো।
আর সেই সুযোগটা পাই 18 বছর বয়সে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার জন্য যেরকম নম্বরের দরকার ছিল তা পেয়ে যাই। স্যারের বন্দিশালা থেকে বেরিয়ে আসি। ভেবেছিলাম অবশেষে মুক্তির স্বাদ পেয়ে যাচ্ছি, কিন্তু ভুল ভেবেছিলাম। তখন জানতাম না যে বাবার ছায়া অবচেতন মনেই ততদিনে আমার গভীরে প্রথিত হয়ে গেছে। বাসা থেকে যত দূরেই পালাই না কেন, তার হাত থেকে কখনোই রেহাই পাবো না। মাথার ভেতরে সবসময় একটা কণ্ঠস্বর বলতে থাকতো, মানুষ হিসেবে আমি ব্যর্থ। বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার প্রায় পুরোটাতেই সেই কণ্ঠস্বর নিয়ন্ত্রণ করতো আমাকে। অবস্থা এতটাই সঙ্গীন ছিল, প্রচণ্ড ভয়ের কারণে ঘর থেকে বাইরেই বেরোতে পারতাম না। কারোর সাথে কথা বলা তো দূরের কথা, মনে হতো যেন বাসাতেই আছি। মানসিকভাবে পুরোপুরি ভেঙে গেছি। আশা ছেড়ে দেই, মুক্তির কোনো উপায়ই পাচ্ছিলাম না। আপনা আপনি একটা সমাধান উদয় হয় এই সময়। ঔষধের দোকানে ঘুরে ঘুরে অনেকগুলো প্যারাসিটামল কিনি। ইচ্ছাকৃতভাবে এক দোকান থেকে কয়েক পাতার বেশি নিই, কেউ হয়তো সন্দেহ করবে এই ভয়ে। কিন্তু সন্দেহটা অমূলক ছিল বলতে গেলে। কেউ একবারে বেশি দুবার ঘাড় ঘুরিয়ে দেখেনি আমার দিকে। সেই সম্পূর্ণ অদৃশ্য একটা মানুষ আমি, অস্তিত্বহীন। নিজের ঘরে প্রচণ্ড ঠান্ডার ভেতরেই কাঁপা কাঁপা হাতে প্যারাসিটামলগুলো প্যাকেট থেকে বের করি। অতগুলো ট্যাবলেট গিলতে অবশ্য বেশ কষ্ট হয়, তবুও জোর করে একটার পর একটা মুখে পড়তেই থাকি। এরপর বিছানায় উঠে পড়ে চোখ বুজে অপেক্ষা করি আসন্ন মৃত্যুর। কিন্তু মৃত্যু আমার ধারে কাছে আসেনি, বরং প্রচণ্ড পেট ব্যথায় কুঁকড়ে উঠি কিছুক্ষণ বাদেই। বমির সাথে পেটের ভেতর থেকে বেরিয়ে আসে আধগলা ট্যাবলেটগুলো। সেই অবস্থাতেই অন্ধকারে শুয়ে থাকি, পেটের ভেতরে যেন আগুন জ্বলছে। একসময় মনে হয় অনন্তকাল কেটে গেছে। এরপর ধীরে ধীরে একটা জিনিস পরিষ্কার হয় আমার কাছে, বোধোদয় বলা যেতে পারে ব্যাপারটাকে। মৃত্যু আসলে কাম্য ছিল না আমার। আসলে আমি তো তখন অবধি ঠিকভাবে জীবন শুরুই করিনি। একটা আশার সঞ্চার হয় আমার ভেতরে ভেতরে, আর সেই আশা থেকে উপলব্ধি করি যে সাহায্য দরকার আমার। রুথের বেশি সাহায্যটা উপস্থিত হয় আমার জীবনে। রুথ একজন সাইকোথেরাপিস্ট। বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং ইউনিট থেকে তার খোঁজ পাই। শুভ্র চুলের রুথের আচার ব্যবহারে অভিভাবক সুলভ একটা ভাব ছিল। দাদি নানিদের কাছ থেকে যেরকম আন্তরিকতা পাওয়া যায় সেই রকম সহমর্মিতায় তো মোরা তার হাসিটা দেখলেই স্বস্তি বোধ করতাম। ভরসা করতে ইচ্ছে হতো। প্রথমে অবশ্য খুব বেশি কথা বলতো না সে, আমি বলতাম যা বলার। রুথ চুপ করে শুনে যেত। আমার বলা কথাগুলো পীড়াদায়ক হোক না কেন, ভেতর ভেতরে কিছুই অনুভব করতাম না। যেন কোনো গল্প বলছি, অনুভূতির সাথে যাবতীয় সংযোগ বিচ্ছিন্ন। বেদনাদায়ক স্মৃতি এবং আত্মঘাতী চিন্তাভাবনার ব্যাপারে বিস্তারিত আলাপ করতাম আমরা ঠিকই, কিন্তু সেগুলো কোনো প্রভাব ফেলতে পারতো না আমার মানসচিত্তে। মাঝে মাঝে কথা বলার সময় রুথের চেহারার দিকে তাকাতাম। অবাক হয়ে খেয়াল করতাম তার চোখের কোণায় পানি জমেছে আমার কথাগুলো শুনতে শুনতে। হয়তো অবিশ্বাস্য শোনাবে, কিন্তু তার চোখের পানিগুলো আদতে তার ছিল না, ছিল আমার। সেই সময় অবশ্য বুঝতে পারিনি, কিন্তু থেরাপি এভাবেই কাজ করে। অব্যক্ত অনুভূতিগুলোর ব্যাপারে সব কিছু থেরাপিস্টকে খুলে বলে রোগী। যে অনুভূতিগুলোর মুখোমুখি হতে এতদিন ভয় পেয়ে এসেছে, তার হয়ে সেগুলো অনুভব করার দায়িত্ব থেরাপিস্টের। এরপর ধীরে ধীরে অনুভূতিগুলো আবার রোগীকে ফিরিয়ে দেয় সে। রুথ আর আমার ক্ষেত্রে অমনটা ঘটেছিল। কয়েক বছর তার কাছে নিয়মিত যাতায়াত করি আমি। সেই সময়টুকুতে জীবনের অনেক কিছু বদলালেও রুথের সাথে দেখা করার বিষয়টা বদলায়নি। তার মাধ্যমে নতুন এক ধরনের সম্পর্কে অন্তরীণের সক্ষম হই, যে সম্পর্কটার ভিত তৈরি পারস্পরিক শ্রদ্ধাবোধ, সততা এবং মায়া দিয়ে। ক্রোধ এবং সহিংসতার কোনো স্থান নেই সেখানে। নিজের ব্যাপারে ধ্যান ধারণা ধীরে ধীরে বদলে যেতে থাকে আমার। মাথার ভেতরে সেই কণ্ঠস্বরটাও অস্তিত্ব মাঝে মাঝে টের পেতাম, তবে তার বিপরীতে রুথের কণ্ঠস্বরও কানে বাজত। ফলে সময়ের সাথে সাথে একসময় নির্বাক হয়ে যায় সেই কণ্ঠস্বরটা। প্রশান্তি ভর করে আমার মনে। সাইকোথেরাপিস্টরা আসলেও আমার জীবন বাঁচিয়েছে। শুধু তাই নয়, জীবনটাকে পুরোপুরি বদলে দিয়েছে। এভাবে নির্ভয়ে কথা বলার মাধ্যমেই নিজেকে খুঁজে পাই এক পর্যায়ে। যদি কেউ আমাকে বিশ্লেষণ করতে বলে, তবে এই কথাই বলবো। পেশা হিসেবে তাই সাইকোথেরাপিস্টকেই যে বেছে নিয়েছি, এতে কেউ নিশ্চয়ই অবাক হবে না।
বিশ্ববিদ্যালয়ের পর্ব শেষ করে লন্ডনে সাইকোথেরাপিস্ট হিসেবে প্রশিক্ষণ নিই। প্রশিক্ষণের গোটা সময়টা রুথের সাথে নিয়মিত দেখা করতাম। তার দিক থেকে উৎসাহের কোনো কমতি ছিল না, তবে বাস্তবতাটা স্মরণ করে দিতে ভোলেনি। ছেলেখেলা নয় কিন্তু ব্যাপারটা। ঠিকই বলেছিল। আমার রোগীদের সাথে কাজ করতে গিয়ে হাড়ে হাড়ে টের পাই। প্রথম যেদিন সাইকিয়াট্রিক ইউনিটে যাই সেদিনের কথা স্পষ্ট মনে আছে আমার। আমি সেখানে যাবার কয়েক মিনিটের মধ্যেই এক রোগী সবার সামনে প্যান্ট খুলে মলত্যাগ শুরু করে। দুর্গন্ধে ছেয়ে যায় গোটা ঘরটা। সামনের দিনগুলোতে এরকম আরও ঘটনা ঘটতে থাকে। আত্মহত্যার চেষ্টা, নিজের শরীরে কাটাকাটি, চিৎকার চেঁচামেচি। এক পর্যায়ে মনে হচ্ছিল এসব বুঝি সহ্য হবে না আমার। কিন্তু প্রতিবারই সহনশীলতার পরিচয় দিই। ধীরে ধীরে সব কিছু সহজ হয়ে আসে। সাইকিয়াট্রিক ইউনিটের আপাত অদ্ভুত জগৎটার সাথে কত সহজে মানিয়ে নেওয়া যায় এটা ভাবলেই অবাক লাগে। দৈনন্দিন উন্মাদনার সাথে একসময় নিজেকে খাপ খাইয়ে নেয় সবাই। শুধু রোগীদের উন্মাদনার কথা বলছি না কিন্তু, নিজের উন্মাদনার বিবেচ্য এই ক্ষেত্রে। আমার বিশ্বাস আমরা সবাই কোনো না কোনোভাবে ব্যাধিগ্রস্ত, আর সেই জন্যই অ্যালিসিয়া বেরেনসনের সাথে নিজেকে মেলাতে কষ্ট হয় না। আমি সেই সৌভাগ্যতার জন্য একজন যে তরুণ বয়সেই সাইকোথেরাপিস্টের মাধ্যমে অন্ধকার অতীতকে পেছনে ফেলতে সক্ষম হয়েছি। যদি সেরকমটা না হতো তাহলে আমাকেও হয়তো অ্যালিসিয়ার মতো কোনো একটা মানসিক হাসপাতালে বন্দি জীবন পার করতে হতো। ঈশ্বরের অশেষ অনুগ্রহে সেরকমটা হয়নি। পেশা হিসেবে সাইকোথেরাপিস্টটা কেন বেছে নিলাম, ইন্দিরা শর্মার সেই প্রশ্নের জবাবে এতগুলো কথা বলার কোনো উপায় ছিল না। হাজার হলো চাকরির ইন্টারভিউ দিতে এসেছি আমি, জানি কি করতে হবে। সবশেষে আমি বলতে চাই, প্রশিক্ষণের মাধ্যমে একজন সাইকোথেরাপিস্ট হওয়া তার আসল লক্ষ্য খুঁজে পায়, প্রাথমিক উদ্দেশ্য যাই হোক না কেন। হ্যাঁ, ঠিক বলেছেন, একদম ঠিক। বিজ্ঞ ভঙ্গিতে মাথা নাড়েন ইন্দিরা। ইন্টারভিউটা খারাপ হয়নি। ব্রডমুরে কাজ করার অভিজ্ঞতাটা বাড়তি সুবিধা হিসেবে কাজ করেছে আমার জন্য। ইন্দিরা বলেন, মাত্রা অতিরিক্ত মানসিক ভারসাম্যহীন রোগীদের নিয়ে কাজ করা সম্ভব হবে আমার পক্ষে। কিছুক্ষণ পরে জানতে পারি যে চাকরিটা আমি পেয়ে গেছি। এর 1 মাস পর তল্পিতল্পা গুটিয়ে গ্রোভের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। 1.4 জানুয়ারির এক শীতল দিনে গ্রোভে উপস্থিত হই আমি। বাইরে পাতাঝরা গাছগুলো কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। আকাশ ধবধবে সাদা। কিছুক্ষণের মধ্যেই তুষারপাত শুরু হবে। প্রবেশপথের সামনে দাঁড়িয়ে পকেট হাতড়ে একটা সিগারেট বের করলাম। গত 7 দিন ধূমপান করিনি। নিজেকে নিজেই কথা দিয়েছিলাম যে সিগারেট ছেড়ে দেব। সেটা আর পারলাম কই। সিগারেট ধরিয়ে মুখে দিলাম, নিজের উপর বিরক্ত। সাইকোথেরাপিস্টরা এই ধূমপানের আসক্তিটা একটু বাঁকা চোখেই দেখে। একজন থেরাপিস্ট হিসেবে নিজেকে এই আসক্তি থেকে মুক্ত করা আমার কাজের ভেতরে পড়ে। চাকরির প্রথম দিনই আমার মুখ থেকে যাতে সিগারেটের গন্ধ না পাওয়া যায় সেজন্য একটা মিন্ট গাম চিবিয়ে নিলাম কিছুক্ষণ। কিছুটা কাঁপছি আমি, যতটা না ঠান্ডায় তার চেয়ে বেশি দুশ্চিন্তায়। ব্রডমুরে আমার কনসালটেন্ট কোনো রাগ ঢাক ছাড়াই মন্তব্য করেছিল, গ্রোভে যোগ দেওয়াটা ভুল হচ্ছে আমার ক্যারিয়ারের জন্য। তাছাড়া গ্রোভের পরিবেশ, বিশেষ করে প্রফেসর ডায়োমেডাসকে নিয়ে দৃশ্যতই বিরক্ত ছিল। লোকটা একটু কেমন যেন। গ্রুপ থেরাপি নিয়ে বেশ কিছু কাজ করেছেন, ফোকাসের সাথে কাজও করেছেন কিছুদিন। 80 দশকে হার্টফোর্ডশায়ারে বিকল্প ভেষজ চিকিৎসা নিয়ে গবেষণা করেছিলেন, কিন্তু অর্থনৈতিক বিবেচনায় বিশেষ করে এখানকার দিনে একেবারেই অচল। এক মুহূর্ত ইতস্তত করার পর গলা নামিয়ে নেয় সে। তোমাকে ভয় দেখানোর চেষ্টা করছি না থিও। কিছু গুজব কানে এসেছে যে এই জায়গাটা বন্ধ করে দেয়া হবে। হয়তো 6 মাস পরেই তোমাকে নতুন চাকরি খুঁজতে হবে। এগুলো জানার পরেও তুমি সিদ্ধান্ত বদলাবে না? না, ভদ্রতার খাতিরে ইতস্ততার অভিনয় করে বললাম। মাথা ঝাঁকায় কনসালটেন্ট। নিজের পায়ে নিজেই কুড়াল মারছে, কিন্তু সিদ্ধান্ত যেহেতু নিয়েছই। তাকে আমি অ্যালিসিয়া বেরেনসনের ব্যাপারে কিছুই বলিনি। তার চিকিৎসার জন্যই যে গ্রোভে যোগ দিচ্ছি এটা চেপে গেছি আমি ইচ্ছে করি। হয়তো বুঝিয়ে বলতেও পারতাম, অ্যালিসিয়ার সাথে কাজ করলে ভবিষ্যতের ঘটনাটা নিয়ে বই লিখতে পারবো, কিংবা কোনো জার্নালে পেপার পাবলিশ করা হবে। তবুও দেখা যেত আমার ভুল ধরেছে সে। হয়তো ঠিকই বলেছিল, কিছুদিনের মধ্যেই জানতে পারবো। সিগারেটটা নিভিয়ে নিজেকে কিছুটা ধাতস্থ করে ভেতরে প্রবেশ করি।
এডগুয়ের হাসপাতালের সবচেয়ে পুরনো অংশটায় গ্রোভের অবস্থান। লাল ইটে তৈরি ভিক্টোরিয়ান নকশার বিশাল মূল দালানটার বাইরে অনেক আগেই বাড়তি কিছু ভবন জুড়ে দেওয়া হয়েছে। দ্য গ্রোভ এই বিশাল কমপ্লেক্সের একদম মাঝামাঝি। ভেতরে বাসিন্দারা যে খুব বেশি সুবিধা নয় সেটা বোঝা যাবে বাইরের সারি সারি সিসিটিভি ক্যামেরা দেখে। রিসিপশনে অবশ্য চেষ্টা করা হয়েছে স্বাভাবিক একটা পরিবেশ ফুটিয়ে তোলার। নীল রঙের বড় কয়েকটা কাউচ এবং দেয়ালে রোগীদের আঁকা কিছু ছবি শোভা পাচ্ছে সেখানে। সুরক্ষিত সাইকিয়াট্রিক ইউনিট তো নয়, যেন বাচ্চাদের কিন্ডার গার্ডেন। লম্বা এক লোক উদয় হলো আমার পাশে, হেসে হাত বাড়িয়ে দিল। নিজের নাম বলল ইউরি, গ্রোভের হেড সাইকিয়াট্রিক নার্স। গ্রোভে আপনাকে স্বাগতম। দুঃখিত, আমি বাদে আর কেউ আসেনি আপনাকে স্বাগত জানাতে। ইউরির বয়স 40-এর কোঠায়, দেখতে শুনতে ভালোই, পেটানো শরীর, কালো চুল গলার কাছে কলারের নিচ দিয়ে উকি দিচ্ছে একটা ট্যাটু। তামাক এবং আফটার শেভের কড়া গন্ধ নাকে এসে লাগলো। 7 বছর আগে লাটভিয়া থেকে আমি এখানে আসি। তখন অবশ্য একদমই ইংরেজি জানতাম না, কিন্তু 1 বছরের মধ্যেই আয়ত্ত করে ফেলি। দারুণ। আসলে ইংরেজি একটা সহজ ভাষা, লাটভিয়ানে কথা বলার চেষ্টা করলেই বুঝবেন। হেসে কোমরে ঝুলানো চাবির গোছার দিকে সে হাত বাড়ালো। সেখান থেকে এক সেট চাবি বের করে আমাকে দিল। বলল, রুমগুলোর জন্য এগুলো লাগবে আপনার, আর ওয়ার্ডে প্রবেশের জন্য কিছু কোড রয়েছে। অনেক চাবি তো এখানে, ব্রডমোরে এতগুলো নিয়ে ঘুরতে হতো না। আসলে নিরাপত্তা ব্যবস্থা কিছুটা জোরদার করা হয়েছে এখানে বেশ কদিন ধরে, বিশেষ করে স্টেফানি কাজে যোগ দেওয়ার পর থেকে। স্টেফানিকে? জবাবে কিছু না বলে রিসিপশন ডেস্কের পেছনের অফিস থেকে বেরিয়ে আসা একজনের দিকে ইশারা করল ইউরি। মাঝ 40-এর এক ক্যারিবিয়ান নারী, মাথায় ছোট করে ছাটা চুল। আমি স্টেফানি ক্লার্ক, গ্রোভের ম্যানেজার। মুখে একটা কাষ্ঠল হাসি ঝুলিয়ে রেখে আমার সাথে কদমরদন করল সে। মনে হচ্ছে যেন আমার উপস্থিতি তার ঠিক পছন্দ হচ্ছে না। এই ইউনিটে ম্যানেজার হিসেবে নিরাপত্তার ব্যাপারে কোনো ছাড় দিতে রাজি নই আমি। রোগী এবং স্টাফ দুই পক্ষকে নিরাপদ রাখাই আমার দায়িত্ব। আমার হাতে ছোট একটা যন্ত্র ধরিয়ে দিল সে, পার্সোনাল অ্যাটাক অ্যালার্ম। এটা সবসময় সাথে রাখবেন, মনে থাকে যেন। জি ম্যাডাম। বলা থেকে খুব কষ্ট করে আটকালাম নিজেকে। স্টেফানিকে সন্তুষ্ট রাখাই বুদ্ধিমানের কাজ হবে। এর আগেও কঠোর ওয়ার্ড ম্যানেজারের ক্ষেত্রে এই পন্থা অবলম্বন করেছি। এমন কিছু করা যাবে না যাতে তারা বিরাগভাজন হয়। আপনার সাথে পরিচিত হয়ে খুশি হলাম স্টেফানি। মুখে একটা হাসি ফুটিয়ে রেখেছি আগে থেকেই। জবাবে স্টেফানি অবশ্য হাসল না। ইউরি আপনাকে আপনার অফিস দেখিয়ে দেবে। হন হন করে সেখান থেকে সে চলে গেল। ইউরি বলল, আসুন আমার সাথে। তার পেছনে পেছনে ওয়ার্ডের প্রবেশপত্রের সামনে এসে দাঁড়ালাম। একটা বড় স্টিলের তৈরি দরজা, ওটার পাশেই মেটাল ডিটেক্টর হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন একজন সিকিউরিটি গার্ড। আমার দিকে তাকালো ইউরি। আপনার নিশ্চয়ই নিয়মকানুন জানাই আছে, ধারালো বা এমন কিছু দিয়ে ভেতরে যাওয়া যাবে না যা অস্ত্র হিসেবে ব্যবহারযোগ্য। পকেট হাতের লাইটারটা বের করে নিল গার্ড। লাইটার নেওয়া যাবে না। দুঃখিত, ভুলে গেছিলাম ওটার কথা। ওটার পেছন পেছন যাবার ইশারা করলো ইউরি। আপনার অফিস দেখিয়ে দিই, চলুন। অন্য সবাই কমিউনিটি মিটিংয়ে গেছে, তাই এত চুপচাপ। আমিও যাব মিটিংয়ে? অবাক মনে হলো ইউরিকে। আগে সব কিছু গুছিয়ে নিন নাকি? আর গুছিয়ে নেওয়ার কি আছে, পরে সময় দিতে পারবেন না? কাজ ছাকালো ইউরি। আপনার যেমনটা ইচ্ছে তাহলে চলুন। বেশ কয়েকবার করিডোর বদলে তালা দেয়া দরজা বন্ধ দরজার পর উপস্থিত হলাম গন্তব্যে। খুব বেশি পরিচর্যা যে বালাই নেই তা স্পষ্ট। পলেস্তারা খসে পড়েছে জায়গায় জায়গায়, চুনকাম উঠে গেছে অনেক আগেই। বাতাসে শ্যাওলার গন্ধ। ভেতরেই আছে সবাই, বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে বলল ইউরি। ঠিক আছে, ধন্যবাদ। এক মুহূর্ত থেমে নিজেকে তৈরি করে নিলাম, এরপর দরজা ঠেলে পা রাখলাম ভেতরে। 1.5 লম্বা একটা ঘরে অনুষ্ঠিত হচ্ছে কমিউনিটি মিটিং। ঘরটার জানালার জেলখানার মতো পুরু গারদ। বাইরে লাল ইটের দেয়াল দেখা যাচ্ছে। কফির ঘ্রাণ পেলাম। ইউরির আফটার শেভার গন্ধ চাপিয়ে খুব কম ঘ্রাণই অবশ্য নাকে পৌঁছাতে পেরেছে। ভেতরে জনা 30-এর মানুষের গোল হয়ে বসে আছে। বেশিরভাগের হাতে চা কিংবা কফির কাপ। খানিক্ষণ পরপর হাই তুলছে ঢুলু ঢুলু চোখে।
যাদের কফি খাওয়া শেষ তারা কাপটা হাতে নাড়াচাড়া করছে। সাধারণত গ্রুপের মতো মানসিক স্বাস্থ্যের ইনস্টিটিউটগুলো দিনে একবার দুবার সকালে এইভাবে দেখা যায়। এটাকে মিটিংও বলতে পারেন, আবার গ্রুপ থেরাপি সেশনও বলতে পারেন। ইউনিটের যাবতীয় কার্যক্রম কিংবা রোগীদের বিষয়বস্তু নিয়েও এখানে বিস্তারিত আলাপ করা হয়। প্রফেসর ডায়োমেডেসের ভাষায় রোগীরা নিজেদের চিকিৎসায় যাতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে এবং সচেতন হতে পারে সেটারই একটা প্রচেষ্টা এই মিটিংগুলো। তবে প্রচেষ্টা যে সবসময় সফল হয় তা বলা যাবে না। গ্রুপ থেরাপি বিষয়ক পূর্ব অভিজ্ঞতার দরুন মিস্টার ডায়োমেডেস বরাবরই মিটিং কিংবা গ্রুপ ওয়ার্কের ভক্ত। নাটকের কুশীলবরা যেমন মঞ্চের সামনে জড়ো হয়ে লোকদের উপস্থিতিতে কাজ করে মরা চাপায়, ঠিক তেমনিও তার বেলায় এই একই কথা প্রযোজ্য। এমনকি আমাকে স্বাগতম জানার জন্য উঠে দাঁড়ানোর ভঙ্গির মধ্যেও কিছুটা নাটুকেপনা খুঁজে পেলাম। হাত বাড়িয়ে আমাকে সামনে আগানোর ইশারা করলেন তিনি। থিও, এসে পড়েছ তাহলে, বসো আমাদের সাথে। কথার ভঙ্গিতে খানিকটা গ্রিক টান, তবে সহজে ধরা যাবে না। 30 বছরের বেশি ইংল্যান্ডে থাকার কারণে টানটা হারিয়ে যেতে বসেছে। বয়স 70-এ কোঠা হলেও চেহারার সুদর্শন ভাবটা মুছে যায়নি, বরং কম বয়সী ইচড়ে পাকা ছেলেমেয়েদের অভিব্যক্তির সাথে মিলে যায় তার অভিব্যক্তি, যেন সাইকিয়াট্রিস্ট নয়, ভাগ্নিদের পছন্দের মামা। তবে রোগীদের দেখাশোনার ব্যাপারে তিনি কোনো গাফিলতি নেই। সকালে ইউনিটের ক্লিনারদের আগে তিনি চলে আসেন, এরপর নাইট শিফট চালু হবার বেশ কিছুক্ষণ পরে অবধি থাকেন। মাঝে মাঝে রাতটা অফিসের কাউচে শুয়েই কাটিয়ে দেন। দুইবারের ডিভোর্সি মিস্টার ডায়োমেডেসের জন্য গ্রোভই সবচেয়ে বড় অবলম্বন। এখানে বসো, নিজের পাশে চেয়ারটার দিকে ইঙ্গিত করলে প্রফেসর। বসো বসো বসো। তার কথা অনুযায়ী সেখানে বসে পড়লাম। বেশ আগ্রহ নিয়ে আমাকে সে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। আমাদের নতুন সাইকোথেরাপিস্টের সাথে পরিচিত হয় সবাই। থিও ফেবার, আমার মতো তোমরা ওকে গ্রুপ পরিবারে আপন করে নেবে। ডায়োমেডেসের পরিচয় সম্ভাষণ চলার ফাঁকে আমার চোখ অ্যালিসিয়াকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও দেখলাম না তাকে। ঘরে একমাত্র প্রফেসর ডায়োমেডেসই স্যুট টাই চাপিয়ে এসেছেন, বাকিদের পরনায় হাফ হাতা শার্ট কিংবা গেঞ্জি। দেখে বোঝা মুশকিল কে যে রোগী আর কে স্টাফ। কয়েকজন অবশ্য আমার পূর্ব পরিচিত, যেমন ক্রিশ্চিয়ান। ব্রডমোরে থাকতে ওর সাথে পরিচয় হয়েছিল। চেহারায় রাগবি খেলোয়াড়দের মতো রুক্ষতা। অনেকের চোখেই হয়তো তাকে সুদর্শন ঠেকবে। আমি সেই ব্রডমোরে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই ও এখানে চলে আসে। ক্রিশ্চিয়ানকে কখনোই আমার খুব ভালো লাগেনি, তবে সত্যি কথা বলতে তার সাথে খুব বেশি দিন কাজও করিনি, তাই ঠিকমতো চিনি এটাও বলা যাবে না। ইন্টারভিউতে ইন্দিরার সাথে পরিচয় হয়েছিল, আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলেন একবার। গোটা দলটার মধ্যে একমাত্র তার আন্তরিকতার মধ্যেই কোনো খাদ নেই। রোগীদের বেশিরভাগই চোখ পাকিয়ে আছে আমার দিকে, দৃষ্টিতে অবিশ্বাস। আসলে তাদের যে ধরনের শারীরিক, যৌন এবং মানসিক নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে, তাতে এই ধরনের আচরণই কাম্য। আমাকে পুরোপুরি ভরসা করে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে। আরেকটা ব্যাপার, রোগীদের সবাই নারী। অনেকেই শরীরে নানা রকমের ক্ষতচিহ্ন। এটা স্পষ্ট যে গ্রভে আসার আগে কষ্ট সহ্য করতে হয়েছে তাদের, আর সেই যন্ত্রণা এতটাই প্রবল যে মানসিক স্বাস্থ্য ভেঙে পড়েছে পুরোপুরি। দুর্বিষহ অতীতের ছাপ তাদের প্রত্যেকের চেহারা একদম পরিষ্কার। কিন্তু অ্যালিসিয়া বেরেনসন, সে কোথায়? আরও একবার ঘরে উপস্থিত সবার দিকে চোখে নজর বুলালাম, কিন্তু খুঁজে পেলাম না তাকে। এরপর হঠাৎ করে আবিষ্কার করলাম যে আমার উল্টো দিকে বসে থাকা মানুষটাই অ্যালিসিয়া। এতক্ষণ তার দিকে তাকিয়েই ছিলাম। চিনতে পারিনি, কারণ অন্যদের চেয়ে তাকে আলাদা করে বোঝার কোনো উপায় নেই। চেয়ারে জুবুধুবু হয়ে বসে আছে অ্যালিসিয়া। কড়া সিডেটিভ দেয়া হয়েছে তাকে নিশ্চিত। হাতে চায়ের কাপ। অনবরত কাঁপুনির কারণে নিয়মিত বিরতিতে সেখান থেকে চা পড়ছে মেঝেতে। উঠে গিয়ে তার কাপটা সোজা করে দেয়া থেকে নিজেকে আটকালাম। পারিপার্শ্বিকের কোনো হুঁশই নেই তার। আমি যদি কাজটা করিও কিছু বুঝতে পারবে বলে মনে হয় না। তার অবস্থাটা যে এতটা খারাপ তা ধারণা করিনি। আগের সৌন্দর্যে কিছুটা ছাপ অবশ্য এখনও বিদ্যমান। গাঢ় নীল চোখ, নিখুঁত গড়নের চেহারা, তবে সেগুলো ছাপিয়ে চোখে পড়বে এলোমেলো লাল নোংরা চুল। হাতের নখগুলো বারবার চিবানোর কারণে বিশ্রী দেখাচ্ছে। 2 কবজির ক্ষতচিহ্নগুলো প্রায় মিলিয়ে যেতে বসেছে। অ্যালসেস্টিস ছবিটায় এই ক্ষত দুটো একদম স্পষ্ট। এক মুহূর্তের জন্য থামছে না তার হাতের কাঁপুনি, সিডেটিভ ড্রাগের পার্শ্ব প্রতিক্রিয়া। নিশ্চয়ই রিম্পেডিটন আর এবং অন্যান্য অ্যান্টিসাইকোটিক ওষুধ খাওয়ানো হচ্ছে তাকে। খোলা মুখের ভেতরে লালা জমে একাকার।
এটাও ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। একসময় খেয়াল হলো আমার দিকে তাকিয়ে আছেন ডায়োমেডিস। অ্যালিসিয়ার দিক থেকে দৃষ্টি সরিয়ে তার দিকে তাকালাম। আমার মনে হয় নিজের পরিচয় তুমি নিজেই সবচেয়ে ভালো করে দিতে পারবে, থিও। মুখে মৃদু হাসি ফুটেছে তার। কিছু বলবে না? ধন্যবাদ। মাথা নাড়ালাম একবার। আসলে নতুন করে খুব বেশি কিছু যোগ করব না, শুধু এইটুকু বলতে পারি এখানে যোগ দিতে পারি আমি খুশি, সেই সাথে কিছুটা নার্ভাসও বটে। সবার সাথে ভালোভাবে যাতে পরিচিত হতে পারি, বিশেষ করে রোগীদের সাথে, সেই চেষ্টাই করব। একসময় হঠাৎ করে দরজা খুলে যাওয়ায় আমাকে থেমে যেতে হলো। প্রথমে ভাবলাম উল্টোপাল্টা দেখছি। 2 চোখা লাঠি নিয়ে বিশাল দেহি এক দৈত্য ভেতরে প্রবেশ করছে। হাত ওপরে তুলে এবং দুটো সামনে ছুড়ে দিল লাঠি। মনে হলো সে আমাদের গায়ের উপর এসে পড়বে, তবে শেষমেশ কিছুই ঘটল না। চক্রের মাঝখানে এসে পড়ল লাঠি দুটো। চিৎকার করে উঠল রোগীদের একজন। ভালোভাবে খেয়াল করার পর বুঝতে পারলাম ওগুলো আসলে লাঠি নয়, বিলিয়ার্ড খেলার লম্বা 2টো ছড়িকেই ভেঙে টুকরো করা হয়েছে। বিশাল দেহি মহিলা নিশ্চিত এখানকার রোগী। দেখে চেহারা দেখে মনে হচ্ছে তুর্কি, বয়স 40-এর আশেপাশে। রাগ লাগে আমার। গত 1 সপ্তাহ ধরে এটা ভেঙে পড়ে আছে। কি বাল করেন আপনারা? ভদ্রভাবে কথা বলো এলিফ। ডায়াবেটিসের কণ্ঠস্বর একেবারে স্বাভাবিক। আগে আমরা আলাপ করব তোমাকে আদৌ এত দেরি করে কমিউনিটি মিটিংয়ে যোগ দেওয়ার অনুমতি দেব কিনা সেই বিষয়ে। এরপর বিলিয়ার্ডের পুল নিয়ে কথা বলা যাবে। চোখে প্রশ্ন নিয়ে তিনি আমার দিকে তাকালেন। তোমার কি মনে হয় থিও? কিছুটা সময় নিলাম কথা বলার আগে। সময়ানুবর্তিতা সবসময়ই জরুরি। তাছাড়া মিটিংয়ে সময় মতো আসলে, যেমনটা তুমি এসেছো আজকে, চক্রের অন্য পাশ থেকে একজন বলে উঠল। ক্রিস্টিয়ানের কণ্ঠস্বরটা চিনতে অসুবিধা হলো না আমার। নিজের কৌতুকে নিজেই হেসে উঠল সে। মুখের জোর দিয়ে একটা হাসি ফুটিয়ে এলিফের দিকে তাকালাম। ঠিক বলেছ, আজ সকালে আমিও দেরি করে এসেছি, সুতরাং আমাদের দুজনের জন্যই একটা শিক্ষা হতে পারে গোটা বিষয়টা। এসব কি বলছো? এলিফ জিজ্ঞাসা করল। আমাকে জ্ঞান দেওয়ার তুমি কে? এলিফ ভদ্রভাবে কথা বলল। আবারও বলল ডায়ামেটাস। তোমাকে টাইম আউটে পাঠাতে বাধ্য করো না আমাকে। চুপচাপ বসো। দাঁড়িয়েই রইল এলিফ। আর পুল কিউটার কি হবে? প্রশ্নটা ডায়ামেটাসের উদ্দেশ্য করা হলে উত্তর দেওয়ার জন্য আমার দিকে তাকালেন প্রফেসর। এলিফ, আমি বুঝতে পারছি আপনি লাঠিটা ভেঙে যাওয়ায় রেগে গেছেন। তার চোখের দিকে তাকালাম। লাঠিটা যে ভেঙেছে সেও নিশ্চয়ই কোনো কারণে রেগে গিয়েছিল। এরকম একটা ইনস্টিটিউশনে রাগের ব্যাপারটা আমরা কিভাবে পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে সামলাবো, সেটাই মুখ্য বিষয়। তাহলে এই মুহূর্তে আমরা রাগ নিয়ে কিছুক্ষণ কথা বলি। বসুন নাকি? বিরক্ত হলেও ঠিকই বসে পড়ল এলিফ। সন্তুষ্ট ভঙ্গিতে মাথা নাড়লেন ইন্দিরা। এরপর রোগীদের সাথে রাগ বিষয়ে আলোচনা শুরু করলাম দুজনে। প্রত্যেকের অনুভূতি নিয়ে আলাদা আলাদাভাবে কিছুক্ষণ কথা বললাম। দুজনে জুটিটা খারাপ হলো না। ডায়ামেটাস যে জহুরি চোখে আমাকে যাচাই করছেন সেটা স্পষ্ট বুঝতে পারছি। তাকে সন্তুষ্টই মনে হলো। একবার অ্যালিসিয়ার দিকে তাকালাম। অবাক হয়ে খেয়াল করলাম সেও আমাকেই দেখছে। না, ভুল বললাম। আসলে আমি যেখানে বসে আছি তার দৃষ্টি সেখানেই। নির্দিষ্ট কোনো কিছুর প্রতি মনোযোগ দেওয়ার মতো অবস্থায় সে মুহূর্তে এখন সে নেই। চোখে বড় বড় মতোই শূন্য দৃষ্টি। অ্যালিসিয়ার পরিচিত লোকেরা সবসময় বলে এসেছে আগে কীরকম চটপট এবং উদ্দীপনায় ভরপুর ছিল সে। এখন কেউ যদি আমাকে এই হতোদ্যম মানুষটাকে দেখিয়ে বলে যে তারাই একই ব্যক্তি, তাহলে সে বিশ্বাস করাটা কষ্ট হবে বইকি। গ্রোভে আসার সিদ্ধান্তটা একদম ঠিক ছিল। এটা ঠিক সেই মুহূর্তে পরিষ্কার হয়ে গেল। সব অনিশ্চয়তা দূর হয়ে গেল। যত দ্রুত সম্ভব অ্যালিসিয়ার চিকিৎসার দায়িত্ব নিতে হবে আমাকে। সময় নষ্ট করার মতো কোনো সুযোগ নেই। সত্যিকারের অ্যালিসিয়া হারিয়ে গেছে, আর তাকে আমি খুঁজে বের করব। 1.6 প্রফেসর ডায়ামেটাসের অফিসটা হাসপাতালের সবচেয়ে পুরনো এবং জরাজীর্ণ অংশে অবস্থিত। কোনায় গোলায় ঝুল এবং মাকড়সার জাল। করিডোরের 2টো বাতি কোনো মতো জ্বলছে কেবল। দরজায় ঠকঠক করার কিছুক্ষণ পর ভেতর থেকে তার কণ্ঠস্বর ভেসে এলো। ভেতরে এসো। হাত ঘোরাতেই শব্দ করে খুলে গেল দরজাটা। ধপ করে প্রথমে নাকে এসে লাগলো ভেতরের অদ্ভুত গন্ধ। গোটা হাসপাতালের বাকি অংশের চাইতে একদম ভিন্ন। অ্যান্টিসেপটিক কিংবা ব্লিচের ঘ্রাণের কোনো বালাই নেই।
বরং অর্কেস্ট্রা পিটে নানা রকম বাদ্যযন্ত্রের মিছিলে যেরকম গন্ধ হয় সেরকম। 20টার বেশি মিউজিক স্ট্যান্ড ছড়িয়ে রাখা হয়েছে ঘরটার আনাচে কানাচে। সেগুলোর পাশে কাঠের ফ্রেমে বিশাল হার্পটা আসলেও দর্শনীয়। মুখ হা করিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম কিছুক্ষণ। হেসে উঠলেন ডায়ামেটাস। বাদ্যযন্ত্র দেখে খুব অবাক হয়েছ না? ডেস্কের পেছনে বসে আছেন প্রফেসর। এগুলো সব আপনার? হ্যাঁ। সঙ্গীত আমার শখ বলতে পারো। না, শখ না, নেশা। নাটকীয় ভঙ্গিতে একবারে বাতাসে হাত নাড়ালেন তিনি। এটা যে তার একটা অভ্যাস তা বুঝে গেছি। অর্কেস্ট্রার পরিচালক যেভাবে হাত নাড়ে ঠিক তেমনি যে কোনো একটা কথা সহজভাবে ফুটিয়ে তোলার জন্য অঙ্গভঙ্গির সহায়তা নেন ডায়ামেটাস। একটা শখের সঙ্গীত দল আছে আমার। যে কেউ যোগ দিতে পারে সেই দলটায়। স্টাফ, রোগী, সবার জন্য দরজা খোলা। সঙ্গীত হচ্ছে চিৎকারের সবচেয়ে মোক্ষম হাতিয়ার। এটুকু বলার পর থামলেন প্রফেসর। পরক্ষণে গানের সুরে বললেন, সবচেয়ে হিংস্র প্রাণীটাকেও শান্ত করে তুলতে পারে সঙ্গীত। কি বলো? ঠিক বলেছেন। পারো নাকি? কি পারি? কোনো কিছু বাজাতে? মাথা ঝাঁকালাম। সঙ্গীত বিষয়ে অজ্ঞ আমি। ছোটবেলায় স্কুলে থাকতে কয়েকদিন রেকর্ডার বাজিয়ে দেখেছিলাম, ওইটুকুই। তাহলে তো স্বরলিপি পড়তে পারো। সেটাও কম কি, ভালো। যে কোনো একটা বাদ্যযন্ত্র বেছে নাও, আমি তোমাকে বাজানো শেখাবো। হেসে আবারও মাথা ঝাঁকালাম। আসলে আমার ধৈর্য একদমই কম। তাই নাকি? সাইকোথেরাপিস্ট হিসেবে ধৈর্যের কোনো কমতি থাকলে কিন্তু চলবে না। জানো, তরুণ বয়সে আমি অনিশ্চয়তায় ভুগছিলাম যে পেশা হিসেবে কোনটাকে বেছে নেব, সঙ্গীত শিল্পী, ধর্মযাজক নাকি ডাক্তার। আবারও হাসলেন ডায়ামেটাস। আর এখন দেখো, একই সাথে 3টা কাজই করছি। তা বটে। তুমি জানো, মুহূর্তের মধ্যে কথার বিষয়বস্তু পাল্টে ফেললেন তিনি। ইন্টারভিউয়ের পর গ্রোভে তোমাকে নিয়োগ দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তটা কিন্তু আমারই ছিল। তোমার পক্ষে বেশ শক্তভাবেই কথা বলেছিলাম। কেন জানো? বলতে সমস্যা নেই, তোমার মধ্যে নিজের ছায়া খুঁজে পেয়েছি আমি, থিও। কে জানে, হয়তো কয়েক বছরের মধ্যে দেখা যাবে গ্রোভ তুমিই পরিচালনা করছো। একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো তার বুক চিরে। ততদিন প্রতিষ্ঠানটা যদি টেকে আর কি। আপনার সন্দেহ আছে সে ব্যাপারে? রোগীর সংখ্যা খুব বেশি একটা না, সে তুলনায় স্টাফ প্রচুর। ট্রাস্টের সাথে মিলে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব খরচ কমিয়ে আনার। বুঝতে পারছো কি বলছি? সার্বক্ষণিক তদারকি করা হয় আমাদের প্রতিটা পদক্ষেপ। এরকম পরিস্থিতিতে কি আর চিকিৎসা কাজ চালিয়ে যাওয়া যায় বলো? উইনিকট একটা কথা বলছিলেন না, যে ভবনের লোকেরা নিজেরাই আগুন নেভাতে ব্যস্ত, তারা কিভাবে অন্যের সাহায্য করবে? ক্লান্ত ভঙ্গিতে মাথা নাড়ালেন ডায়ামেটাস। হঠাৎই যেন বয়সটা বেড়ে গেছে তার। এরপর কণ্ঠ খাদে নামিয়ে ষড়যন্ত্রকারীদের মতো ফিসফিসিয়ে বললেন, আমার ধারণা ইউনিট ম্যানেজার স্টেফানি ক্লার্ক গ্রোভ বন্ধ করে দেওয়ার পক্ষে। ট্রাস্ট থেকেই কিন্তু বেতন দেওয়া হয় তাকে। খেয়াল করলে তুমি নিজেই বুঝতে পারবে ব্যাপারটা। কেন যেন মনে হলো প্রফেসর ডায়ামেটাস একটু বেশি দুশ্চিন্তা করছেন ব্যাপারটা নিয়ে। ইচ্ছে করেই চুপচাপ থাকলাম নিজে কিছুক্ষণ। ভুল কিছু বলে তার মেজাজ বিগড়ে দিতে চাই না। একটু পর মুখ খুললাম। অ্যালিসিয়ার ব্যাপারে কিছু প্রশ্ন ছিল আমার। অ্যালিসিয়া বেরেনসন? অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালেন ডায়ামেটাস। ওর ব্যাপারে কি? তাকে কীরকম থেরাপি দেওয়া হচ্ছে সেই সম্পর্কে কৌতূহলী আমি। আলাদা করে থেরাপি দেওয়া হয় তাকে? না। কোনো কারণ আছে? সেই চেষ্টা করা হয়েছিল, কিন্তু সন্তোষজনক ফলাফল না পাওয়ায় বন্ধ করে দেওয়া হয়। কেন? কে দেখত ওকে? ইন্দিরা? না। মাথা ঝাঁকালেন ডায়ামেটাস। আমি নিজেই দেখতাম অ্যালিসিয়াকে। ও আচ্ছা, কি হয়েছিল? উদাসীন ভঙ্গিতে কাঁধ নাড়ালেন প্রফেসর। আমার অফিসে আসতো না সে, তাই বাধ্য হয়ে আমি তার রুমে যাই। গোটা সেশনের পুরোটা সময় কিছু না বলে বিছানায় বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। কথা তো বলেই নি, একবারের জন্য আমার দিকে তাকায়ও নি। হতাশ ভঙ্গিতে তিনি হাত নাড়লেন। এজন্য পুরো সময়টাই তার নষ্ট। সায় দেওয়ার ভঙ্গিতে মাথা নাড়লাম। আচ্ছা, এমনটাও তো হতে পারে। কি? কৌতূহলী দৃষ্টিতে আমার দিকে তাকালেন ডায়ামেটাস। নির্দ্বিধায় বলো।
এটাও তো হতে পারে অ্যালিসিয়া হয়তো শৈশবের কোনো চরিত্রের সাথে আপনার কোনো মিল খুঁজে পেয়েছে, এমন কোনো চরিত্র যার সামনে মুখ খুলতে ভয় পেত সে। বাবার সাথে তার সম্পর্ক কেমন ছিল এটা অবশ্য আমি জানি না, কিন্তু মুখে ছোট একটা হাসি এনে আমার কথা শুনছেন ডায়ামেডাস, যেন কৌতুকের মজার অংশটা শোনার অপেক্ষায় রয়েছেন। কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে তুলনামূলক কম বয়সী কারোর সাথে মুখ খুলবে সে, যেমন তুমি। তোমার ধারণা তুমি ওকে সাহায্য করতে পারবে থিও? ওকে এই দশা থেকে উদ্ধার করতে পারবে? আবারও কথা বলাতে পারবে? উদ্ধার করাতে পারবো কিনা ঠিক বলতে পারছি না, কিন্তু তাকে আসলেও সাহায্য করতে চাই আমি। অন্তত সেই চেষ্টাটুকু করার সুযোগ পেলে ভালো হতো। মুখের হাসিটা এখন অটুট আছে ডায়ামেডাসের। তুমি প্রথম ওকে সুস্থ করার স্বপ্ন দেখোনি। আমার বিশ্বাস ছিল আমি হয়তো পারবো, কিন্তু বাস্তবতা ভিন্ন। অ্যালিসিয়াকে একটা নির্বাক মৎস্যকুমারীর সাথে তুলনা করা যায়। তাকে দেখে সব দক্ষ সাইকোথেরাপিস্টরা ছুটে আসে সাহায্য করার আশায়। আবারও শব্দ করে হাসলেন প্রফেসর। ব্যর্থতার বিষয়ে এই বয়সে আমাকে বেশ কঠিন একটা শিক্ষা দিয়েছে। তোমারও হয়তো সেই শিক্ষাটা দরকার। দৃষ্টি নামিয়ে নিলাম না ইচ্ছা করি। যদি আমি সফল হই তাহলে কিন্তু শিক্ষাটা পেতে হবে না। এবারে হাসিটা মুছে গেল ডায়ামেডাসের মুখ থেকে। তার মনে এখন কি চলছে তা বোঝা বেশ মুশকিল। চুপ করে থাকলেন কিছু সময়। এর মাঝে একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন। তাহলে দেখা যাক কি হয়, নাকি? আগে অ্যালিসিয়ার সাথে দেখা করো। তার সাথে তো বোধহয় পরিচয় করে দেওয়া হয়নি তোমাকে। না, এখনও হয়নি। ইউরির সাথে এ ব্যাপারে কথা বলবো, পরে আমাকে রিপোর্ট দেবে। ঠিক আছে, উত্তেজনা চেপে ধরে বললাম, দেব। 1.7। থেরাপি রুমটা তুলনামূলক ছোট, আয়তাকার। জেলখানার কক্ষের মতোই আসবাবপত্রের বালাই নেই। জানলাটাও বন্ধ, খিল দেয়া। ছোট একটা টেবিলের উপর গোলাপি রঙের টিস্যু বক্স। নিশ্চয়ই ইন্দিরার কাজ। ক্রিশ্চিয়ানের মধ্যেও রোগীদের টিস্যু দেওয়ার সৌজন্যবোধটুকু আছে বলে মনে হয় না। রুমের প্রাচীন রং উঠে যাওয়া চেয়ার দুটো একটায় আমি বসে পড়লাম। সময় পার হচ্ছে ধীরে, কিন্তু অ্যালিসিয়ার কোনো দেখা নেই। বোধহয় আসবে না সে। কে জানে, আমার সাথে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছে। মানা করে দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে তার। কিছু না করে চুপচাপ বসে থাকতে পারলাম না বেশিক্ষণ। নার্ভাস লাগছে ভেতরে ভেতরে। ধুলোমাখা কাঁচটা ভেদ করে বাইরের কোনো রকম দৃশ্যটা দেখা যায়। মূল চত্বরটা আরও 3 তলা নিচে। একটা টেনিস কোর্টের সমান, চারপাশে লাল ইটের দেয়াল। বেশ উঁচু হয়তো দেয়াল টপকানো সম্ভব না ভেতরের অধিবাসীদের পক্ষে, তবে কেউ না কেউ নিশ্চয়ই তো চেষ্টা করেছিল। রোগীদের প্রতিদিন বিকেলে 30 মিনিটের বাইরের খোলা হাওয়ার জন্য সুযোগ কাটানো দেওয়া হয়। ইচ্ছে থাকুক আর না থাকুক বের হতেই হবে। তবে এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে কেউ যদি বের হতে না যায় তবে তাকে দোষ দেওয়া যাবে না। কেউ একা দাঁড়িয়ে বিড়বিড় করছে, আবার কেউ অপ্রকৃতস্থর মতো ইতস্তত পায়চারি করছে চক্করের এক মাথা থেকে আরেক মাথায়। এবারেও প্রথম দর্শনে অ্যালিসিয়ার দেখা পেলাম না। কিছুক্ষণ খোঁজার পর খেয়াল করলাম চত্বরের একদম কোণার দিকে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে পাথরের কুঁদে তৈরি কোনো মূর্তি। একসময় ইউরিকে দেখলাম তার দিকে এগিয়ে যেতে। পাশে দাঁড়ানো নার্সের সাথে কিছুক্ষণ কথা বলল সে। নার্স অনুমতি দেওয়ার ভঙ্গিতে মাথা নাড়ল এবং ধীর পদক্ষেপে অ্যালিসিয়ার দিকে এগিয়ে গেল লাটভিয়ান লোকটা। আমি ওকে বলে দিয়েছি অ্যালিসিয়াকে খুব বেশি কিছু না বলতে। শুধু এটুকু জানালেই চলবে যে নতুন সাইকোথেরাপিস্ট তার সঙ্গে দেখা করতে চেয়েছে। ইউরিকে বিশেষভাবে বদলেছি কথাটা যাতে অনুরোধের সাথে বলে। কোনো রকম জোর জবরদস্তি করা যাবে না। আগের মতনই ঠায় দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর উল্টো দিকে হাঁটটা শুরু করে ইউরি। আসবে না তাহলে? দূর, আগেই ভাবা উচিত ছিল ব্যাপারটা। সময় নষ্ট হলো শুধু শুধু। ঠিক তখনই আমাকে অবাক করে দিয়ে সামনে এগিয়ে এসে দাঁড়ালো অ্যালিসিয়া। একবার হোঁচট খেয়ে থমকে গেল কিছুক্ষণের জন্য, কিন্তু হাঁটা থামালো না। একসময় আমার দৃশ্যের আড়াল হয়ে গেল দুজন। তাহলে আসছে সে। নিজেকে সামলানোর চেষ্টা করলাম। এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছি এতদিন। মাথার ভেতরে সেই অশরীরী কণ্ঠস্বরটা শুনতে পাচ্ছি আবারও। পাত্তা দিলাম না। কয়েক মিনিট পর দরজায় ঠক ঠক শব্দ করলো কেউ। ভেতরে আসুন। খুলে গেল দরজাটা। ইউরির সাথে করিডোরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অ্যালিসিয়া। এসেছে, উজ্জ্বল হেসে বলল ইউরি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যালো অ্যালিসিয়া। কোনো জবাব পেলাম না। ভেতরে আসবেন না? ইউরি তাকে ভেতরে ঢোকার ইশারা করলো, তবে গায়ে হাত দিল না একবারের জন্য।
বরং ফিসফিসিয়ে বলল, যাও ভেতরে গিয়ে বসো। দ্বিধায় ভুগছে অ্যালিসিয়া। একবার মাথা তুলে তাকালো ইউরির দিকে, পরক্ষণে সিদ্ধান্ত নিয়ে কাঁপা কাঁপা পায়ে প্রবেশ করলো ভেতরে। চুপচাপ খালি চেয়ারটা এসে বসে পড়ল, যেন ভীতু একটা বিড়াল ছানা। কোলের উপর রাখা হাত দুটো কাঁপছে। দরজা বন্ধ করে দিতে উদ্যত হলেও ইউরি চৌকার থেকে সরল না। যেতে পারেন এখন, বাকিটুকু আমি সামলাতে পারবো, নিচু স্বরে বললাম। ইউরির চেহারায় স্পষ্ট উদ্বিগ্নতা। কারোর সাথে একা থাকাটা আসলে নিরাপদ নয় ওর জন্য। আর প্রফেসর বলে দিয়েছেন যে। সমস্যা নেই, সব দায়ভার আমার। পকেট থেকে পার্সোনাল অ্যাটাক অ্যালার্মটা বের করে দেখলাম, এটাও সাথে আছে, তবে লাগবে না মনে হয়। অ্যালিসিয়ার দিয়ে তাকালাম, দেখে মনে হচ্ছে না যে আমার কথা তাদের কানে যাচ্ছে। কাঁধ ঝাঁকালো ইউরি। খুব একটা খুশি হয়নি বোঝাই যাচ্ছে। আমি তাহলে বাইরেই দাঁড়িয়ে আছি, যদি হঠাৎ কোনো দরকার হয় তাহলে সেটা কোনো প্রয়োজন দেখছি না, ধন্যবাদ। ইউরি চলে গেলে দরজা বন্ধ করে দিলাম। অ্যালার্মটা ডেস্কে রেখে বসে পড়লাম অ্যালিসিয়ার উল্টো দিকের চেয়ারটায়। সে মাথা তুলল না, বরাবরের মতোই অভিব্যক্তিহীন চেহারা। আমি অনেক খুশি হয়েছি আপনি আমার সাথে দেখা করতে রাজি হয়েছেন। উত্তরের জন্য অপেক্ষা করলাম কিছুক্ষণ, যদিও জানি সে কিছু বলবে না। আমার ব্যাপারে আপনি যতটা না জানেন তার চেয়ে আমি আপনার ব্যাপারে অনেক বেশি জানি, এটাই স্বাভাবিক। একজন স্বনামধন্য চিত্রশিল্পীর ব্যাপারে লোকে তো জানবেই, আর আমি আপনার কাজের ভক্ত। এবারেও কোনো প্রতিক্রিয়া পেলাম না। চেয়ারে নড়েচড়ে বসলাম। প্রফেসর ডায়ামারাসকে আপনার সাথে দেখা করার ব্যাপারে বলেছিলাম, তিনিই ব্যবস্থা করে দিয়েছেন। রাজি হবার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করেছিলাম হয়তো সামান্য মাথা নাড়বে কিংবা চোখ তুলে তাকাবে, কিন্তু সেরকম কিছুই হলো না। এবার কিছুটা দ্বিধা চেপে বসলো আমার চিত্তে। তার মাথায় কি চলছে তা ভাবার চেষ্টা করলাম। হয়তো এত কড়া ওষুধের কারণে ঠিকমতো বুঝতেও পারছে না কিছু। আমার পুরনো থেরাপিস্ট রুথের কথা মনে হলো একসময়। এরকম পরিস্থিতিতে সে কি করত? সবসময় সে বলে এসেছে ভালো খারাপের মিশেলের তৈরি আমরা। সুস্থ একজন মানুষের একই সাথে ভালো এবং খারাপ পরিস্থিতির মধ্যে সামঞ্জস্য রক্ষা করার চলার ক্ষমতা আছে, কিন্তু যারা মানসিক সমস্যায় ভুগে তাদের এই সামঞ্জস্যটুকু করার রক্ষায় অক্ষম। নিজের প্রীতিকর দিকগুলোর ব্যাপারে তাদের মস্তিষ্ক কিছু ভাবতে চায় না। এক ধরনের ডিফেন্স মেকানিজম বলা যায় ব্যাপারটাকে। অ্যালিসিয়াকে যদি আমি সাহায্য করতে চাই, তাহলে তার অবচেতন মনে নিজের কাছ থেকে যে ব্যাপারগুলো লুকাচ্ছে সেগুলো খুঁজে বের করতে হবে। একমাত্র তখনই সেই রাতে ঠিক কী ঘটেছিল তা জানা যেতে পারে। তবে কাজটা বেশ সময় সাপেক্ষ এবং কঠিন। সাধারণত নতুন কোনো রোগীর সাথে কাজ শুরু করা হলে আমাদের মধ্যে কোনো তাড়াহুড়ো থাকে না। ঠিক কোনো সময়ে চিকিৎসা শুরু করব সেই সম্পর্কেও আগে থেকে কোনো রকম সিদ্ধান্ত নিয়ে সামনে এগোই না, কারণ হাতে পর্যাপ্ত সময় থাকে। তখন আমরা একে অপরের সাথে কথা বলি। স্বাভাবিক পরিস্থিতিতে অ্যালিসিয়া নিজ থেকেই তার ব্যাপারে সব কিছু খুলে বলতো। শৈশব কীরকম কেটেছে, তার বাবা মার ব্যবহার কীরকম, এসব সব শোনার পর মনে মনে একটা ছবি দাঁড় করাতে পারতাম, সমস্যাটা বুঝতে পারতাম। কিন্তু এক্ষেত্রে সেটা সম্ভব নয়। এই মৌনতার মধ্য থেকে সব তথ্য জোগাড়ের চেষ্টা করতে হবে আমাকে। সাইকোথেরাপিস্টের একটি পদ্ধতি হচ্ছে কাউন্টার ট্রান্সফিয়ারেন্স। এই পদ্ধতিতে বিভিন্ন কথা এবং কাজের প্রেক্ষিতে রোগীর অনুভূতি বোঝার চেষ্টা করে থেরাপিস্ট। আমাকে হয়তো সেরকমটা করতে হতে পারে। মোদ্দা কথা, অ্যালিসিয়াকে আসলে কীভাবে সাহায্য করব সেটা ঠিক না করেই নৌকায় পা দিয়েছি। এখন আসলে যে কোনো উপায়ে সফল হতেই হবে আমাকে। শুধু যে ডায়ামোডেসের কাছ থেকে নিজেকে প্রমাণ করতে চাইছি তা কিন্তু নয়। একদম মন থেকে আমি অ্যালিসিয়াকে সাহায্য করতে চাই। উল্টো দিকে ওকে এভাবে ঢুলু ঢুলু চোখে ওষুধের ঘোরে স্থাণুর মতো বসে থাকতে দেখে হঠাৎই গভীর বিষণ্ণতায় মন ছেয়ে উঠল। ওর মন এরকম পরিস্থিতিতে যারা আছে তাদের সবার জন্য খারাপ লাগছে ভীষণ। ওরাও তো আমাদের মতোই মানুষ। তবে মনে মনে এসব ভাবলেও মুখে কিছু বললাম না, বরং আমার জায়গায় রোদ থাকলে যেই কাজটা করতো সেটাই করলাম। চুপচাপ ঘরটায় বসে রইলাম দুইজন।